আপনারা নিশ্চয়ই সকলে নানাবিধ কর্মকাণ্ড শেষ করে হয়তো কেউ বাসায়, কেউ হয়তো রাস্তায়, এভাবেই আছেন। তো আজকে আমাদের জি আর স্যার, কি জেনারেল একদম কারেক্ট। কমার্শিয়াল, জি। না, ঠিকই আছে। এখন মানে ওয়ার্কিং ডে তে আসলে ক্লাস নিতে গেলে এমনই হবে। এর চেয়ে ভালো অবস্থানে থাকাটা খুব ডিফিকাল্ট। এইভাবে ক্লাস নিলে কিন্তু স্যার ক্লাসের আসলে গুরুত্ব কমে যায়, কারণ বাইরে থাকলে তো অ্যাটেনশন দেওয়া যায় না। না, বুঝতে পেরেছি এখন। আমি বলছিলাম শুক্র শনিবার, এখন শুক্র শনিবার না স্যার, সম্ভবত ফিজিক্যাল ক্লাস হয় সব থেকে স্যার বড় আপনাদের। কথাটা হলো যে আজকে যে ক্লাসটা আছে এটা আমরা জানতে পারলাম আজকে, যেখানে আমাদের কোনো প্রিপারেশন ছিল না। আমরা এখন অফিস থেকে, কেউ রাস্তায়, কেউ মাত্র আসলো অফিস থেকে, এখন আপনি যতই আমাদের পড়ান আমরা কতটুকু বুঝতে পারবো সেটা স্যার। না, বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। গতকালকে দেওয়ার কথা ছিল, পরে যাক সামহাও মানে ভুলে গেছে, সেই জন্য পরে আমাকে বললো যে স্যার আজকে দিবেন। আমি বললাম দেখেন আপনাদের স্টুডেন্টরা যদি এগ্রি করে দিতে পারেন, ঠিক আছে। তো আসলে ইয়াটা হওয়া উচিত, লিস্ট একদিন একদিন আগে নোটিশটা সার্ভ করা, লিস্ট। স্যার আপনি শুরু করেন স্যার, যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে আমরা শুরু করে দেন। ঠিক আছে, আমরা শুরু করি। তো আমরা গতদিন যেটা নিয়ে আলোচনা করছিলাম যে কন্ট্রাক্ট এক্টের আমরা বিষয়গুলো দেখছিলাম, যে একটা চুক্তি কি, তারপরে চুক্তির বেসিক ফিচার গুলি বা তার এসেনশিয়াল এলিমেন্টস গুলা কি, সেইগুলি। এন্ড দেন আমরা ক্লাসিফিকেশনও দেখেছিলাম। এবং সেখানে কতদিন মেনলি অফার অ্যাকসেপ্টেন্স, কখন একটি অফার দেয়া হয়ে থাকে, আবার অ্যাকসেপ্টেন্স কিভাবে করা হয়ে থাকে, এবং কখন অ্যাকসেপ্টেন্স কমপ্লিট হয়, ইভেন অফার আমি কখন রিভোক করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এবং কোন কোন চুক্তিগুলি বয় আমরা দেখেছিলাম যে চুক্তি তিন ধরনের, একটাকে বলেছিলাম আমরা লিগ্যাল বা ভেলিড চুক্তি, আর একটাকে আমরা বলছিলাম ভয়েড, আর একটা হচ্ছে ভয়েডেবল। তো আমরা গতকালকে লিগ্যাল চুক্তি, তো সেটা আমরা সকলেই বুঝতে পারি, যেটা দুই পার্টির মধ্যে একটা লিগ্যাল এগ্রিমেন্ট, যেখানে একটা এগ্রিমেন্টের যতগুলা উপাদান আছে তার সবগুলো উপস্থিত থাকে, এবং সেটার পারপাসটাও লফুল হয় সবকিছু, অর্থাৎ মানে আইনের দৃষ্টিতে লফুল, সেটাকে আমরা বলছি লিগ্যাল বা ভ্যালিড চুক্তি। আর ভয়েড আমরা দেখলাম সেখানে অনেকগুলা ক্যাটাগরি আমরা দেখলাম, যে ক্যাটাগরিক্যালি ডেসক্রাইব করা হয়েছে যে এই চুক্তিগুলি ভয়েড। তো আরেকটা আছে আমাদের ভয়েডেবল, ভয়েডেবল কন্ট্রাক্ট বা ভয়েডেবল এগ্রিমেন্ট, ঠিক আছে। তো আমরা আরেকটা জিনিস দেখেছি, এটাও মানে আপনাদের যেহেতু মানে আপনারা নিশ্চয়ই বিভিন্ন জায়গাতে বিভিন্ন ফার্মে চাকরি করেন, যে আমরা বলেছি যে কেবল শব্দের কারণেই যে একটা চুক্তি হবে বা চুক্তি হবে না সেটা বলা খুব কঠিন, কারণ আমরা অনেক মানে অনেক ডকুমেন্টে দেখি হয়তো কন্ট্রাক্ট শব্দটাই ইউজ করা হয় না, বাট তার নেচারটা কি আসলে একটি বাইন্ডিং এগ্রিমেন্ট। তো নাম যাই হোক না কেন, যদি আসলে দুই পক্ষ বা ততোধিক পক্ষ যদি নিজেদের মধ্যে কোনো ধরনের অব্লিগেশন ক্রিয়েট করে, রাইট ক্রিয়েট করে আসলে টার্মস এন্ড কন্ডিশনের মাধ্যমে, তখন সেটাকে আমরা কি বলছি, চুক্তি বলছি। আবার ধরেন কেউ হয়তো কোনো এগ্রিমেন্ট করলো বাট সেখানে কোনো রাইটস এন্ড অব্লিগেশন ক্রিয়েট করলো না, সেটাকে আমরা আইনের দৃষ্টিতে আমরা চুক্তি বলি না। যেমন আমরা দেখেছি এমওইউ, এমওইউ এর মধ্যে কি করে, জাস্ট পার্টিসরা তাদের নিজেদের মধ্যে কিছু ইচ্ছা প্রকাশ করে। আবার এমওইউ এর মধ্যে আমরা সেটাও বলে আলোচনা করেছি যে এমওইউ এর মধ্যে কিছু কিছু আবার অনেক সময় এলিমেন্টস থাকে যেগুলি কি বাইন্ডিং অব্লিগেশন ক্রিয়েট করে। সেরকম আমরা ক্ষেত্র দেখেছি। তো আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ভয়েডেবল এগ্রিমেন্ট, যে গতদিন আমরা ভয়েড এগ্রিমেন্টের বিবরণ দেখেছি, আজকে দেখবো আমরা ভয়েডেবল এগ্রিমেন্ট কি। আচ্ছা, ভয়েডেবল এগ্রিমেন্ট বলা হচ্ছে যে an agreement which is enforceable by law at the option of one party but not at the option of other party। বলতেছে যে আমরা ভয়েড এগ্রিমেন্ট কি আমরা বলছি হুইচ ইজ নট এনফোর্সেবল বাই ল, এটা হচ্ছে ভয়েড। আর ভয়েডেবল কি, যে হুইচ ইজ এনফোর্সেবল এট দ্য অপশন অফ ওয়ান পার্টি। আমরা জানি চুক্তিতে মিনিমাম দুটো পক্ষ থাকবে, তো বলছে এক পক্ষ চাইলে সেটাকে আপনার এনফোর্স করতে পারে, কিন্তু অপর পক্ষ সেটি করতে পারবে না।
এখন এইগুলা কি হতে পারে সেখানে বলা হচ্ছে, আবার কয়েকটা ক্ষেত্রে বলা হচ্ছে, যেমন নাম্বার ওয়ান, অ্যাবসেন্স অফ ফ্রি কনসেন্ট। যদি আপনার পক্ষদের কি থাকে, ফ্রি কনসেন্ট না থাকে, স্বাধীন সম্মতি। আর একটা কি, মিস রিপ্রেজেন্টেশন, মানে ভুল উপস্থাপনা। তো বলা হচ্ছে যে এই দুইটা উপাদান যদি এই দুইটার যে কোনো একটা উপাদান যদি আমাদের কোনো একটা এগ্রিমেন্টে থাকে, দেন সেটা কি ভয়েডেবল। এবং ভয়েডেবল কিভাবে? এই যে যার ফ্রি কনসেন্ট নাই, তিনি চাইলে এটাকে বাতিল করে দিতে পারেন, আবার তিনি চাইলে কি করতে পারেন, সেটাকে কন্টিনিউ করতে পারেন। কিন্তু মানে যিনি সম্মতি আদায় করে নিছে তিনি আবার সেটা পারবেন না। মনে করেন এক্স ওয়াই জেড, সরি এক্স ওয়াই দুই, মানে একটা এগ্রিমেন্টের দুটো পার্টি। তো মিস্টার এক্স কি করলো, ওয়াই কে ভয়ভীতি দেখিয়ে কোনো একটা চুক্তিতে আসতে বাধ্য করলো। তো এখানে পরবর্তী সময়ে ওয়াই কি করতে পারে, বলতে পারে যে আমার এই চুক্তিতে স্বাধীন সম্মতি ছিল না, আমাকে জোর জবরদস্তি করে ভয়ভীতি দেখিয়ে, আমার জানমালের ভয় দেখিয়ে, ক্ষতি করার ভয় দেখিয়ে আমার কাছ থেকে সম্মতি আদায় করা হয়েছে। তো এখন উনি উনি কি করতে পারেন, এই গ্রাউন্ডে চুক্তি বাতিল করতে পারেন। আবার উনি যদি মনে করে যে না, আমি যেহেতু চুক্তি হয়ে গেছে, সো আমি আর চুক্তিটা বাতিল বাতিল করবো না, সেটাই বলা হচ্ছে হুইচ ইজ এনফোর্সেবল বাই ল এট দ্য অপশন অফ ওয়ান পার্টি। অর্থাৎ তিনি চাইলে আবার কি করতে পারেন, চুক্তিটাকে কন্টিনিউ করতে পারেন। অর্থাৎ ওনার ইচ্ছার উপরে ডিপেন্ড করতেছে এটি থাকবে কি থাকবে না। এই ধরনের চুক্তিগুলোকে বলা হচ্ছে ভয়েডেবল। তাহলে এক নাম্বার ফ্রি কনসেন্ট, যদি অ্যাবসেন্স অফ ফ্রি কনসেন্ট থাকে তাহলে সেটা আবার ভয়েডেবল। আর একটা হচ্ছে মিস রিপ্রেজেন্টেশন। এখন ফ্রি কনসেন্ট কখন থাকবে কখন থাকবে না, সেটা আবার আমাদের আইনে কিছু বর্ণনা আছে। যেমন সেকশন 14, সেখানে বলা হচ্ছে কনসেন্ট ইজ নট ফ্রি ইফ ইট ইজ কজড বাই কোয়ারশন, আনডিউ ইনফ্লুয়েন্স, ফ্রড, মিসরিপ্রেজেন্টেশন আর মিস্টেক। বলছে এই যে যে পাঁচটা উপাদান আছে, এই পাঁচটা উপাদানের কোনো একটা যদি একটা এগ্রিমেন্টে থাকে, তখন বলা হবে যে সেখানে পক্ষ সেখানে কোনো একটি পক্ষ ফ্রি কনসেন্ট ছিল না। তাহলে এখন আমরা দেখি হোয়াট ইজ কোয়ারশন। কোয়ারশনের বাংলা সহজ কথা হচ্ছে এটা হলো জোর জবরদস্তি করা, ঠিক আছে, ভয় ভীতি দেখানো। আমরা বলি ইন্টারমিডিয়েশন, এটা হচ্ছে সেটা কোয়ারশন। যে কোয়ারশন ইজ দ্য কমিটিং অর থ্রেটেনিং টু কমিট এনি অ্যাক্ট ফরবিডেন বাই দ্য পেনাল কোড or unlawful detaining or threatening to detain any property to the prejudice of any person, whatever with the intention of causing any person to enter into an agreement. সেকশন 15, সেকশন 15-এ এটার আবার একটা ইন্টারপ্রিটেশন দেওয়া হয়েছে, যে বলতেছে কাউকে যদি পেনাল কোডে আমরা জানি সেখানে মানে মারামারির বিষয়গুলো আছে, কাউকে যদি আপনি মানে হত্যা করবেন সেই ভয় দেখিয়ে, অথবা তাকে আছে না কোনো ধরনের অঙ্গহানির ভয় দেখিয়ে যদি তার সম্মতি গ্রহণ করা হয় তাকে, অথবা বলা হচ্ছে আনলফুল ডিটেইনিং, তার যদি কোনো সম্পত্তি যদি জোরপূর্বক দখল করে নেন, অথবা বলেন যে তুই যদি এখানে তুমি যদি সম্মতি না দাও তাহলে তোমার এই মানে সম্পত্তিটা আমরা দখল করে নেব, এই ধরনের যদি হয় তখন সেখানে বলা হচ্ছে কোয়ারশন। আর এটার ফলাফল বলা হচ্ছে কোথায়, সেকশন 19-এ। সেখানে বলছে দেখেন, হোয়েন কনসেন্ট এগ্রিমেন্ট ইজ বাই কোয়ারশন, fraud or misrepresentation, the agreement is a contract voidable. তো বলা হচ্ছে যদি সেখানে কোয়ারশন থাকে, অর্থাৎ জবরদস্তি থাকে, দেন সেই চুক্তিটা কি ভয়েডেবল। অর্থাৎ মাথায় যদি বন্দুক ঠেকিয়ে আপনার কাছ থেকে কোনো দলিলের সিগনেচার করে নেয়, পরবর্তীতে আপনি কি করতে পারেন, এই গ্রাউন্ডে আসলে চুক্তিটা বাতিল করতে পারেন। এটাকে বলা হচ্ছে কোয়ারশন। আচ্ছা, এরপরে যেটা আসছে আনডিউ ইনফ্লুয়েন্স। আনডিউ ইনফ্লুয়েন্স মানে অযাচিত ভাব। সেখানে বলতেছে কন্ট্রাক্ট ইজ সেড টু বি ইনডিউসড বাই আনডিউ ইনফ্লুয়েন্স when one party is in a position to determine the will of the other party. বলতেছে যে যেহেতু চুক্তি দুটো পক্ষ থাকবে, বলতেছে একটা পার্টি কি থাকবে, ডোমিনেটিং পজিশনে থাকবে। নাম্বার টু, and he uses the position to obtain an unfair advantage over the other. এই যে তার একটা ডমিনেটিং পজিশন আছে,
সে এটার কি করবে, ব্যবহার করে আনফেয়ার অ্যাডভান্টেজ নেবে। ঠিক আছে, অনৈতিক সুযোগ সুবিধা যদি সে গ্রহণ করে, তো এটাকে বলা হচ্ছে আনডি ইনফ্লুয়েন্স। অর্থাৎ দুটো পক্ষের কোনো একটি পক্ষ যদি একটু ডমিনেটিং পজিশনে থাকে, এখন ডমিনেটিং পজিশন কি হতে পারে আমরা সেগুলো দেখবো। যেমন সিম্পল উদাহরণ, মনে করেন আপনি অফিসে চাকরি করেন, আপনার বস আছে, তো আপনি এটাও জানেন যদি আপনি বসের এগেনস্টে যান তাহলে আপনার চাকরিটা হারাবেন। আর আপনি চাকরি হারালে আপনার ফ্যামিলি চলতে পারবে না। ঠিক আছে, আপনার ছেলে মেয়ে আছে, ওদেরকে নিয়ে আপনি ভালোভাবে থাকতে পারবেন না, যার ফলে কি আপনার বস যা বলে আপনি মেনে নিতে বাধ্য হন। যখন এই ধরনের সিচুয়েশন থাকে তখন যদি সে তার এই পজিশনকে কাজে লাগিয়ে আপনার কাছ থেকে কোনো ধরনের কোনো এগ্রিমেন্ট করিয়ে নেয়, তখন সেটাকে বলা হচ্ছে দিস ইজ আনডিউ ইনফ্লুয়েন্স, এবং এক্ষেত্রে চুক্তি বাতিল করা যাবে। এটা আছে কোথায়, সেকশন 16(1). এটা বলা হচ্ছে হোয়ার ওয়ান পার্টি হোল্ডস রিয়েল অর অ্যাপারেন্ট অথরিটি ওভার দি আদার অর হোয়ার হি স্ট্যান্ডস ইন এ ফাইডুশিয়ারি রিলেশনশিপ টু দ্য আদার। এখন এই যে যে কথাটা বললাম যে এখানে ডমিনেটিং পজিশনটা কি, সেখানে বলতেছে যদি কোনো পক্ষ সত্যিকার অর্থে অপর পক্ষের উপরে ক্ষমতা এক্সারসাইজ করতে পারে, অথবা তাদের মধ্যে যদি কোনো ধরনের ফাইডুশিয়ারি রিলেশনশিপ থেকে থাকে। ঠিক আছে, এটা তখন বলা হবে যে একটি পক্ষ কি অপর পক্ষের উপরে ডমিনেটিং পজিশনে রয়েছে। তো এখন এখানে একটা জিনিস আছে যে হোয়াট ইজ ফাইডুশিয়ারি রিলেশনশিপ। ফাইডুশিয়ারি রিলেশনশিপের যদি বাংলা অর্থ করা হয় তাহলে মোটামুটি আসে যে বিশ্বাসের সম্পর্ক, অর্থাৎ যে সমস্ত সম্পর্কগুলো আসলে বিশ্বাস এবং আস্থার উপর ডিপেন্ড করে এগুলোকে বলা হয় থাকে ফাইডুশিয়ারি রিলেশনশিপ। যেমন ফাইডুশিয়ারি রিলেশনশিপ কাদের মধ্যে, সেখানে আমাদের আইনের ব্যাখ্যাতে আসছে যে যেমন প্যারেন্টস এন্ড চিলড্রেন, অর্থাৎ বাবা মায়ের সাথে যে সন্তানের সম্পর্ক, এগুলো হচ্ছে ফাইডুশিয়ারি রিলেশনশিপ। গার্ডিয়ান এন্ড ওয়ার্ডস, আপনারা জানেন যে ওই যে অভিভাবক নিয়োগ দেয় আমাদের গার্ডিয়ানশিপ অ্যাক্টের আওতায়, তো যদি যে অভিভাবক এবং যার অভিভাবকত্ব গ্রহণ করা হলো, তো এই দুজনের মধ্যে কি এক ধরনের ফাইডুশিয়ারি রিলেশনশিপ থাকে। লয়ার ক্লায়েন্ট, যে আপনি একজন উকিল সাহেবের কাছে যাচ্ছেন এজ এ, তো কি আপনার কাছে উকিল সাহেব গেলে আপনার মামলার মানে মামলা নিয়ে যখন আপনি উকিল সাহেবের কাছে যাবেন, উকিল সাহেব কিন্তু আপনার কাছ থেকে ইন ডিটেলস জেনে নিবে। ঠিক আছে, তো এটা কি ফাইডুশিয়ারি রিলেশনশিপ, আপনি তাকে বিশ্বাস করে আপনার মামলাটা পরিচালনার দায়ভার তার উপরে দিয়েছেন। একই সাথে ডক্টর এন্ড পেশেন্ট, যে ডাক্তার এবং যে রোগী আছে, এদের মধ্যেও কি থাকে আপনার ফাইডুশিয়ারি রিলেশনশিপ। কারণ আপনি যখন ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তার আপনার রোগের কথা জিজ্ঞাসা করে এবং রোগের জন্য দেখা যাবে আপনি তার কাছ থেকে এই সমস্ত তথ্যগুলি খুলে বলেন। সো আপনি কি করতেছেন, তার উপর বিশ্বাস করেই তার কাছে আপনার অসুখ বিসুখ সম্পর্কে তথ্য, আপনার গোপন তথ্য যেটা হয়তো পৃথিবীর অন্য কেউ জানে না, আপনি কি করতেছেন একজন ডক্টরের সাথে শেয়ার করতেছেন। উকিলের সাথে কিন্তু ঠিকই আপনি শেয়ার করতেছেন আপনি খুন করছেন কি করেন নাই, তার বা মাথায় বাড়ি তা দিয়েছেন কি দেন নাই। ঠিক আছে, অন্য কারো কাছে কিন্তু কি আপনি স্বীকার করতেছেন না। সো এখানে কি সবগুলি সম্পর্ক হচ্ছে ফাইডুশিয়ারি রিলেশন। এছাড়া আছে প্রিসেপ্টর এন্ড ডিসাইপল, ওই যে আমাদের সমাজে দেখেন না ওই যে পীর আর কি মুরিদ, হ্যাঁ, তো এদের সম্পর্ক এরকম হয় গুরু শিষ্য। তো দেখা যাচ্ছে যে পীর সাহেব যদি যাই বলে কি করে, তার শিষ্যরা সেগুলি বিনা বাক্যে মেনে নেয়। তো এই সম্পর্কগুলা কি পীরের উপর, অর্থাৎ তিনি শতভাগ আস্থা স্থাপন করতেছেন। এছাড়া আছে ট্রাস্টি এন্ড বেনিফিশিয়ারি, আমরা দেখি যে অনেক সময় ট্রাস্টেড করা হয় কোনো একজন ব্যক্তিকে বা একাধিক ব্যক্তিকে, বা বোর্ড অফ ট্রাস্টের উপর কি করা হয়, কোনো কিছু পরিচালনার দায়ভার দেয়া হয়। ঠিক আছে, তো এদের সাথে কি যারা বেনিফিশিয়ারি তাদের সম্পর্কটা হচ্ছে ফাইডুশিয়ারি রিলেশনশিপ। তো বলা হচ্ছে যে এই ধরনের সম্পর্কগুলোকে কাজে লাগিয়ে আমরা বলুন কাজের মানে মিসইউজ করে বা এদের অবস্থানগত কারণে যদি কোনো ব্যক্তি যার সাথে ফাইডুশিয়ারি রিলেশনশিপ আছে তার উপরে যদি, তার কাছ থেকে যদি কোনো ধরনের অবৈধ অন্যায় সুযোগ নিয়ে থাকে এবং তার সাথে যদি কোনো ধরনের এগ্রিমেন্ট করে থাকে, সেই এগ্রিমেন্টে কি হবে, তোমার আপনার
ভয়েডেবল। বুঝা গেল এই জায়গাটা? ফাইডুশিয়ারি রিলেশনশিপ এটা কিন্তু হয়ে থাকে। এটার উপর আপনাদের কারো কোনো আছে? লাস্টের এটা ইটারটা কি আবার একটু অনেকটা বলেন, ওসি লাস্টের নিয়োগের মতো? জি। একটা লাস্ট শব্দ আমরা পার্টটা বলি একটু বলেন। ওসি নিয়োগ, হ্যাঁ, এটা কি ওসি মানে ট্রাস্টিশিপ মানে হচ্ছে বাংলায় বলে ওসি, ঠিকই আছে। ট্রাস্টের বাংলা হচ্ছে ওসি। হ্যাঁ, যেখানে বলতেছে ট্রাস্টি এবং বেনিফিশিয়ারি এদের মধ্যে কি সম্পর্কটা ফাইডুশিয়ারি রিলেশনশিপের সম্পর্ক, ঠিক আছে। এখন যদি মনে করেন ট্রাস্টি যদি মিসগাইড করে, বেনিফিশিয়ারির কাছ থেকে কোনো এক্সট্রা বেনিফিট অর্জন করে, বা তার কাছ থেকে ধরেন কোনো সহায় সম্পত্তি সংক্রান্ত হতে পারে, সম্পত্তি সংক্রান্ত হতে পারে, দেখা গেলো তাকে ফুসলে যে জমির দাম ছিল হয়তো 5 কোটি, তাকে ফুসলায় হয়তো তার কাছ থেকে সে 1 কোটি টাকা দিয়ে কিনে নিল। কারণ সে বলবে দেখো আমি তোমার তো কি বলে তোমার টেক কেয়ার করি, তোমার সমস্ত সুযোগ সুবিধা আমি দেখি, এটা করি সেটা করি। তো এই অবস্থানটাকে সে যদি মানে ইউজ করে কোনো ধরনের, তার কাছ থেকে এক্সট্রা বেনিফিট নেয় বা তার সাথে কোনো ধরনের এগ্রিমেন্ট করে। এছাড়া আছে কি, where a party makes a contract with a person whose mental capacity is temporarily or permanently affected by reason of age, illness or mental or bodily distress। অনেক সময় দেখা যায় কোন একজন মানুষ হয়তো খুব মেন্টাল স্ট্রেসের মধ্যে থাকে, আসলে এরকম সিচুয়েশন তৈরি হয়, ডিপ্রেশনে থাকে। মানে অনেক সময় দেখা যাচ্ছে যে সেই সময় যদি আপনি তার এই সুযোগটা কাজে লাগিয়ে তার সাথে কোনো ধরনের এগ্রিমেন্ট করেন, তখন বলা হচ্ছে দেয়ার ইজ আনডিউ ইনফ্লুয়েন্স, যে আপনি তার সাথে তার উপরে কি অযাচিত প্রভাব খাটিয়ে তার কাছ থেকে আপনি এক্সট্রা বেনিফিট বা তার সাথে একটি চুক্তি সম্পাদন করেছেন, যার কারণে সেই চুক্তিটিও কি ভয়েডেবল। এ পর্যায়ে আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, বুঝতে পেরেছি আমি। আচ্ছা, এরপর আমরা দেখি মিস রিপ্রেজেন্টেশন কি। মিস রিপ্রেজেন্টেশন আছে, এটা আমরা খুব সহজ ভাষায় বুঝে নেবো যে রিপ্রেজেন্টেশন ইজ এ স্টেটমেন্ট অর অ্যাসারশন মেড বাই ওয়ান পার্টি টু দ্য আদার বিফোর or at the time of contract regarding some facts related। বলা হচ্ছে যে প্রেজেন্টেশন, অর্থাৎ আমি যখন আপনার সাথে এগ্রিমেন্টে যাচ্ছি তাহলে নিশ্চিতভাবেই কি আমি কোনো ফ্যাক্ট সম্পর্কে আপনাকে জানাবো, ঠিক আছে। কারণ ওই ফ্যাক্টস এর উপর ভিত্তি করেই তো কি হচ্ছে, আমার আর আপনার মধ্যে একটা এগ্রিমেন্ট হচ্ছে, সেটাকে বলছে রিপ্রেজেন্টেশন। আর মিস রিপ্রেজেন্টেশন তাহলে কি, যে when the representation made is inaccurate but the inaccuracy is not due to any desire to defraud the other party, there is no intention to deceive। এবং মিসরিপ্রেজেন্টেশন বলতেছে কি, যে হ্যাঁ ঠিক আছে আপনার কাছে তথ্য উপস্থাপন করা হয়েছে, বাট সেটা যদি সঠিক তথ্য না হয়ে থাকে। এবং এখানে বলা হচ্ছে এই যে সঠিক তথ্য দেওয়া হলো না, এটা আসলে ওই পক্ষকে প্রতারণার উদ্দেশ্যে হয় না। এটা অনেক সময় হয়তো মানে অনেক সময় হয় কি, যে এটাকে বলে ইনঅ্যাডভার্টেন্ট, অর্থাৎ তার অনিচ্ছাকৃত ভাবে এই ধরনের হয়ে থাকে, ঠিক আছে। এবং এখানে বলা হচ্ছে তার সাথে কোনো ধরনের প্রতারণার উদ্দেশ্য নয়। তো এখানে জেনারেল রুল সেটা কি, যে if one party has induced the other to enter into a contract by misrepresenting, though innocently, any material fact specifically within his own knowledge the party mislead can avoid the contract। বলা হচ্ছে যদি কোনো জেনারেল রুল, এখানে বলছে জেনারেল রুল, যে যদি চুক্তির কোনো এক পক্ষ কোনো ধরনের ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে যদি কোনো ধরনের চুক্তিতে আবদ্ধ হওয়ার জন্য কাউকে আহ চেষ্টা করে এবং তাকে যদি মিসগাইড করে, তখন বলা হচ্ছে যিনি মিসগাইডেড হলেন তিনি চাইলে সেই চুক্তিটি বাতিল করতে পারেন। তো এইখানে এসে আবার সেকশন 18-এ এসে মিস রিপ্রেজেন্টেশনকে আবার মানে দুই ভাগে ভাগ করছে। দেখেন, 1 নম্বর বলা হচ্ছে যে আনওয়ারেন্টেড অ্যাসারশন,
তিনটা ভাগে ভাগ করতেছে। একটা কি আনওয়ারেন্টেড অ্যাসারশন, এখানে বলা হচ্ছে, বাংলা এটার করা হচ্ছে পর্যাপ্ত প্রমাণ ছাড়া দাবি। The positive assertion in a manner not warranted by the information of the person making it, of that which is not true, though he believes it to be true. অর্থাৎ বলতেছে কেউ কোনো একটা বিষয় সম্পর্কে আপনার দাবি করলো, আসলে এই যে যে দাবি করলো আছে না, যে আমি এটা দাবি করলাম, কিন্তু আসলে আমার এই দাবির পিছনে কি আমি সুনির্দিষ্ট কোনো লজিক দেখাতে পারিনি, বা আমি কারণ উপস্থাপন করতে পারিনি, এটাকে বলা হচ্ছে, এটা ওয়ান কাইন্ড অফ মিস রিপ্রেজেন্টেশন। এবং এটাকে ভাগ করা বলছে আনওয়ারেন্টেড অ্যাসারশন। যেমন এখানে বলতেছে যে মনে করেন আপনার 1 খণ্ড জমি আছে, তো আপনি জানতেন যে আপনার জমিতে আসলে একর প্রতি 50 মণ ধান হয়, কিন্তু আপনি কি করলেন, এই জমিটা যখন কারো কাছে বিক্রি করতে গেলেন, আপনি বললেন যে হ্যাঁ আমার তো গ্রামে ওই 1 একর জমি আছে, তো জমিতে আমি ইয়ারলি 50 মণ ধান পাই। এখন এই যে আপনি দাবি করলেন যে এই 50 মণ ধান পান, আসলে আপনি কখনো এটা মেজার করেন নাই। আপনি কি করছেন, হয়তো আপনার কাছে আপনার চাচাতো ভাই বা আপনার খালাতো ভাই, অথবা মনে করেন আপনি ঢাকায় থাকেন, আপনি গ্রামে যান না, হয়তো আপনার চাচাতো ভাই কি করলো, আপনার কাছে অন্য কোনো কার কাছ থেকে জমিটা হয়তো আপনাকে কিনে দিয়েছিল, এবং সে বলছে যে আপনার এই জমিতে তো বছরে 50 মণ ধান হয়। আপনি কি করলেন, তার কথার উপর বেস করে আপনি এই জমিটা হয়তো আর অন্য কারো কাছে বিক্রি করতে গেলেন, এবং বললেন যে এই জমিতে তো এরকম ধান হয়। সো এখানে কি হলো, আপনি হয়তো একজনের কাছ থেকে তথ্যটা জানছেন, কিন্তু আপনি নিজে কখনো এটাকে যাচাই করে দেখেন যে আসলে এখানে 50 মণ ধান হয় কি না। তো এটাকে বলা হচ্ছে পজিটিভ অ্যাসারশন। এখানেও তাহলে দেখা যাচ্ছে যে আপনি যে মানে দাবিটা করলেন, সেখানে কি নাই, আসলে লোককে প্রতারণা করার উদ্দেশ্যে না আপনি বলেন না, আপনার হয়তো এখানে তথ্যের ভুল থাকতে পারে, বাট আপনি বলে ফেলছেন। তো এটাকে বলা হচ্ছে পজিটিভ। তারপর আর আছে কি, যে ব্রিচ অফ ডিউটি, যে এনি ব্রিচ অফ ডিউটি হুইচ উইদাউট অ্যান ইন্টেন্ট টু ডিসিভ গেইনস অ্যান অ্যাডভান্টেজ টু দ্য পারসন কমিটিং ইট or anyone claiming under him by misleading another to his prejudice or to the prejudice of anyone claiming under him. এখানে বলছে cases where a party is under a duty to disclose certain facts and does not do so and thereby misleads the other party, যেমন কন্ট্রাক্ট অফ ইন্স্যুরেন্স, সেল অফ ইমুভেবল প্রপার্টি, ফ্যামিলি অ্যারেঞ্জমেন্ট। যে ব্রিচ অফ ডিউটি, মনে করেন কোন একটা তথ্য হয়তো ডিসক্লোজ করা আপনার উচিত ছিল, কিন্তু আপনি কি করলেন সেখানে সেইটি, আপনি হয়তো উদ্দেশ্য মানে ফ্রড করা না, কিন্তু আপনি কি করলেন, সঠিক তথ্য না দেয় কি হলো, পার্টি মিসলিড হলো। তো এটাকে বলা হচ্ছে ব্রিচ অফ ডিউটি। এবং এটাও কি ওয়ান কাইন্ড অফ মিস রিপ্রেজেন্টেশন। আমি জানি না আপনাদের এখানে কেউ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করেন কিনা, কেউ যখন কোনো ইন্স্যুরেন্স করতে চায়, তখন তাকে কিন্তু সিরিজ অফ কোশ্চেন করা হয়ে থাকে, ঠিক আছে। মনে করেন আপনি হয়তো কোনো পার্টিকুলার ইস্যুতে ইয়ে করতে চান, ইন্স্যুরেন্স করতেছেন, আপনার শারীরিক কথাই বলি, যেমন আপনার আছে না যে জীবন বীমা করতে গেলেন, সেখানে দেখা যাবে আপনাকে, আপনি কখনো এই ধরনের ক্রনিক ডিজিজে মানে আক্রান্ত ছিলেন কিনা, ভুগেছেন কিনা, আপনার এইচএস কি এইচবিএস আছে কিনা, আপনি আরো যে আছে না ক্রনিক কিছু কিছু ডিজিজ আছে, এগুলো আছে কিনা। তো দেখা গেল যে আপনি হয়তো লাইফ ইন্স্যুরেন্স করতে গেছেন, বাট আপনার যে বেসিক ইনফরমেশন দেওয়ার কথা, সেখানে আপনি হয়তো কোনো কিছু উল্লেখ করেন নাই। সো এখানে বলা হচ্ছে ব্রিচ অফ ডিউটি হয়েছে, আপনার তথ্যগুলো এখানে দেওয়ার কথা ছিল, আপনি দেন। কিভাবে ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রে কি হয়তো অনেক সময় যে আপনি হয়তো একটা প্রপার্টি বিক্রি করবেন, বাট এই প্রপার্টিটা দেখা গেল হয়তো কারো কাছে মর্গেজ রয়ে গেছে, ঠিক আছে, অথবা এই এই প্রপার্টিটার কোনো একটা ত্রুটি আছে যেটা হয়তো আপনি জানতেন, কিন্তু যিনি ক্রেতা তার কাছে কি সেটি ডিসক্লোজ করেন নাই। ডিসক্লোজ আপনি হয়তো ভয় ছিলেন, যদি এটি ডিসক্লোজ করে তাহলে হয়তো সে এটি কিনবে না। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে দিস ইজ ব্রিচ অফ ডিউটি। বাট এখানে বলতেছে আবার যে আমরা আইনের দৃষ্টিতে বলি গ্র্যাভিটি, গ্র্যাভিটি অফ অফেন্স, এখানে হয়তো তাকে প্রতারণার উদ্দেশ্য করেন নাই, বাট আপনি তথ্যটা প্রকাশ করেন না, এই ধরনের সিচুয়েশন গুলোকে বলা হচ্ছে ব্রিচ অফ ডিউটি। একইভাবে ফ্যামিলি অ্যারেঞ্জমেন্ট, বিবাহ শাদীতে অনেক সময় এগুলো হয়ে থাকে।
তো এটাকে বলা হচ্ছে মিস রিপ্রেজেন্টেশন, এবং চুক্তিটা কি ভয়েডেবল। আচ্ছা, আর 3 নাম্বারটা বলা হচ্ছে কি, আ পার্টি টু অ্যান এগ্রিমেন্ট cause other party innocently to make a mistake as to the substance of the thing which is the subject of the agreement। বলা হচ্ছে যে চুক্তির যে সাবস্টেন্স, a party to an agreement innocently make mistake as to substance of the thing, মানে চুক্তির একদম বেসিক কোনো বিষয়ে যদি আপনার মিস্টেক করে থাকে, তো সেটাকে বলা হচ্ছে ইনোসেন্ট মিস্টেক। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে, আ মেক্স a contract with B to sell and deliver a cargo to a particular place. A believes that the cargo may be sent through a road, but there was a thorough road which cannot bear the cargo। তো হয়তো কোনো একটা পণ্য কোনো একটা পার্টিকুলার জায়গায় পৌঁছানোর কথা ছিল, এবং সেভাবে এগ্রিমেন্টটি হয়েছে। তো যখন এগ্রিমেন্টটি করা হয়ে থাকে, যিনি এখানে কার্গো সেন্ডার, তার বিশ্বাস ছিল যে কার্গোটা কি সেই স্থানে পৌঁছাতে পারবে, কিন্তু দেখা গেল ওখানে যে আসলে রাস্তাঘাটের এমন অবস্থা যে সেখানে কার্গোটা পৌঁছতে পারে। তো এটাকে ইনোসেন্ট মিস্টেক। তাহলে দেখেন এখানে মিস রিপ্রেজেন্টেশনের কি আছে, বিভিন্ন ক্যাটাগরি। তাহলে আপনার ভয়েস ঠিক মতো আসছে না। মাঝখানে কিছু সময়ের জন্য কথা শুনতে পান নাই, তাই তো? জি স্যার। এ- আপনারা কোন জায়গায় শুনতে পারেন নাই? ইনোসেন্ট ক্লাসিফিকেশন মিস্টেক। গুলো যে শুনছেন নাকি? স্যার মিস্টেক এই পর্যন্ত শুনতে পেয়েছি। জি। ইনোসেন্ট মিস্টেক এই হ্যাঁ। পর্যন্ত শুনতে পেয়েছি। আচ্ছা, এখন তাহলে আমরা দেখো ফ্রডের এটা বলা হচ্ছে যে ফ্রড ইনক্লুডস অল অ্যাক্টস কমিটেড বাই এ পারসন উইথ এ ভিউ টু ডিসিভ অ্যানাদার পারসন। যে কাউকে প্রতারণা করবার উদ্দেশ্যে যখন কোনো ব্যক্তি কোনো কিছু করে, সেটাকে বলা হচ্ছে ফ্রড। টু ডিসিভ মিন্স টু ইনডিউস আ ম্যান টু বিলিভ দ্যাট এ থিং ইজ ট্রু হুইচ ইজ ফলস। কেউ জানে যে জিনিসটা আসলে মিথ্যা, বাট সেটাকে কেউ যদি সত্য বলে দাবি করে, ঠিক আছে, তখন সেটাকে ফলস বলা হচ্ছে। সেকশন 17 states that fraud means and includes any of the following acts। এখন আমাদের যে চুক্তি আইন আছে, এই আপনি আপনার মিউট করে রাখেন কাইন্ডলি, হ্যাঁ? ওকে। সেকশন 17 বলা হচ্ছে যে ফ্রড মিনস এন্ড ইনক্লুডস এনি অফ দি ফলোইং অ্যাক্ট। সেখানে অর্থাৎ আমাদের যে চুক্তি আইন আছে, সেই চুক্তি আইনের সেকশন 17 ফ্রড সম্পর্কে কোন কোন কাজগুলোকে ফ্রড বলা হবে তার একটা লিস্ট করা আছে। যেমন 1 নম্বরে বলা হচ্ছে ফলস স্টেটমেন্ট, দ্য সাজেশন as to fact of that is not true by one person who does not believe it to be true। বলা হচ্ছে যে কোনো ফ্যাক্ট, কোনো বিষয় সম্পর্কে সে জানে যে এটা আসলে অসত্য, কিন্তু সে যদি সেটাকে সত্য বলে দাবি করে, এই ধরনের স্টেটমেন্টকে বলা হচ্ছে ফলস স্টেটমেন্ট। ঠিক আছে, তারপরে এসেছে কি অ্যাক্টিভ কনসিলমেন্ট, কোনো কিছু যদি গোপন করে, এখন এটাকে হতে হবে অ্যাক্টিভ। যেমন অ্যাক্টিভ কনসিলমেন্ট অফ এ ফ্যাক্ট বাই ওয়ান পার্সন হ্যাভিং নলেজ অর বিলিভ অফ দি ফ্যাক্ট। ঠিক আছে, মানে কোনো একটা পণ্য মনে করেন আপনি বিক্রি করতে যাবেন, তো সেইখানে যদি আপনি জানেন যে আপনার পণ্যটা কি ত্রুটিযুক্ত, এবং আপনি এটাও জানেন যে যদি এটিকে প্রকাশ করা হয় তাহলে বিক্রেতা আপনার এই পণ্যটি ক্রয় করবে না, তো এটা কি করলেন আপনি অ্যাক্টিভ কনসিলমেন্ট, আপনি গোপন রাখলেন। আবার কিছু কিছু জায়গা আছে যে এটাও আপনারা জানেন যে যে কেভিয়েট এম্পটর, হ্যাঁ, যে কি ক্রেতা সাবধান।
যে আপনি কিছু কিছু বিষয় আছে যে ক্রেতারা যখনই পণ্য কিনতে যাবে তারা কি করবে, আপনার ওই পণ্যের গুণগত মান, পণ্য সঠিক আছে কিনা, বা উনি যে ধরনের পণ্য চাচ্ছে সেটি সেই ক্রাইটেরিয়া ফুলফিল করতেছে কিনা, এইগুলো বিচার বিশ্লেষণ করে দায়িত্ব কার? ক্রেতা। তো যদি সেরকম হয় তাহলে ভিন্ন কথা। কিন্তু আপনি মনে করেন কোন একটা পণ্য বিক্রি করতেছেন, সেটাতে আপনি জানেন যে এটার মধ্যে এই ধরনের ত্রুটিযুক্ত পণ্য রয়েছে, তো আপনি যদি সেটা কি করেন, কনসিল করেন, গোপন করেন, আপনার কাছে জানতে চাইলে, জানতে চাওয়ার পরে কি করলেন আপনি, আর সেটাকে তার কাছে বলেন নাই, গোপনে রাখলেন, তো এটাকে বলা হচ্ছে একটি কনসিলমেন্ট। এখানে যেমন উদাহরণ দেওয়া হয়েছে, বি হ্যাভিং ডিসকভার্ড এ ভেইন অফ ওর অন দ্য স্টেট অফ, এগুলো আমাদের চুক্তি আইনে আছে, এখন অবশ্য এটা চলবে না। যে আচ্ছা, 2 নম্বরটা দেখি যে a sells by auction to be a horse which a knows to be unsound. A says nothing to be about the horse's unsoundness. This is not fraud because A is under no duty to disclose the fact to B. But if between B and A there is a fiduciary relationship, for example, if B is A's daughter, there arises the duty to disclose and non-disclosure amounts to fraud. দেখেন এখানে একটা উদাহরণ দিছে যে কি, যে একটা অকশনে এ বির কাছে কি করলো, একটা ঘোড়া বিক্রি করলো, ঠিক আছে, এবং এ জানতো যে ঘোড়াটা কি আনসাউন্ড, মানে পাগলা ঘোড়া যেটাকে বলি আমরা। তো কিন্তু সেটি আসলে সে ডিসক্লোজ করে নাই। এখানে বলতেছে যে দিস ইজ নট এ ফ্রড, ঠিক আছে, দিস ইজ নট এ ফ্রড। কারণ বলতেছে ওই যে একটু আগে যেটা বললাম যে ক্রেতা কি করবে, পণ্য কেনার সময় সে কি করবে, পণ্যের গুণগত মান এবং পণ্যটা সঠিক আছে কি নাই তা যাচাই বাছাই করে নেবে। তো বলা হচ্ছে এখানে যেহেতু অপশন হয়েছে, সো এটা কি ছিল, ক্রেতার দায়িত্ব ছিল সেটা গুণগত মান পরীক্ষা করে নেওয়া, তার সঠিক আছে কিনা সেটা যাচাই করে নেওয়া। তো এখানে বলতেছে দিস ইজ নট এ ফ্রড, বাট বলতেছে যদি এখানে আবার ফাইডুশিয়ারি রিলেশনশিপ থাকতো, ফাইডুশিয়ারি রিলেশনশিপ থাকে এবং সেখানে যদি আবার এটি ডিসক্লোজ না করা হয়, তখন বলা হচ্ছে দিস ইজ ফ্রড। বিকজ কি, আপনি হয়তো আছে না ফাইডুশিয়ারি রিলেশনশিপের এটাই কি, যে আপনি তার উপরে কি করতেছেন, সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস করতেছেন, কোন ধরনের এদিক সেদিক না চিন্তা করে আপনি তার উপর বিশ্বাস করতেছেন। দেখেন না, অনেক সময় পীর যদি বলে মুরিদদের আগুনে ঝাঁপ দিতে পারলে সে আগুনেও ঝাঁপ দেয়, আছে না এরকম এক্সট্রিম পর্যায়ের কিছু মুরিদ আছে, যে পীর যা বলবে সে তাই করবে। এখন সেখান থেকে যদি পীরের কাছ থেকে এই ধরনের কোনো কিছু ক্রয় করেন, তখন সে কি ভাববে, সে যেহেতু আমার গুরু বা আমার পীর, সুতরাং উনি কি করতে পারেন, কোনো ভাবে আমাকে খারাপ পণ্য দিতে পারে না। তো একমাত্র তার উপর কি শতভাগ বিশ্বাস করে কি করছেন আপনি, চোখ মানে বন্ধ করে কোনো কাউকে কোনো কিছু না বলে জিজ্ঞাসা কি করলেন, তার কাছ থেকে একটি পণ্য ক্রয় করলেন। তো এইটাকে বলা হচ্ছে ফ্রড, এবং এখানে যদি ডিসক্লোজ না করা হয় থাকে, দেন সেটা ফ্রডে পরিণত হচ্ছে, এবং এখানে অ্যাক্টিভ কনসিলমেন্ট রয়েছে। নাম্বার 3, ইন্টেনশনাল নন পারফরমেন্স, যে আপনি যদি ইচ্ছা করে চুক্তিটি প্রতিপালন করতে না চান, সেটা হয় যেমন প্রমিস মেড উইদাউট এনি ইন্টেনশন অফ পারফর্মিং ইট। মনে করলেন আপনি কাউকে প্রমিস করলেন যে আমি এটা করব, কিন্তু আসলে যখন আপনি প্রমিস করছেন তখনই কি আপনি মনে মনে চিন্তা করছেন আসলে আমি এটা করব না, ঠিক আছে, যে অর্থাৎ যখনই আপনি তার সাথে কথাটা দিয়েছিলেন তখনই আপনি মনে মনে ঠিক করে রেখেছিলেন যে আমি আসলে এই কাজটি করব না। যদি সেটা হয় সেটাকে হচ্ছে ইন্টেনশনাল নন পারফরমেন্স, ইচ্ছাকৃত ভাবে আপনি যদি প্রতিপালন করার ইচ্ছা না থাকে, তো এই ধরনের প্রমিস করলে সেটাও কি হবে, ফ্রড হবে। যেমন পারচেজ অফ গুডস উইদাউট এনি ইন্টেনশন অফ পেইং ফর দেম, পণ্য কিনলেন কিন্তু আপনি যদি তাকে টাকা দিতে না চান, মানে আপনি তার কাছ থেকে পণ্য নিয়েছেন, নেওয়ার সময় আপনি মনে মনে ঠিক করে রাখছেন যে আমি
এক বস্তা ধান নিয়ে বা এক বস্তা চাল নিয়ে এই চালের টাকাটা আমি দিব না, তার টাকাটা কি মেরে দিব। তো এটাকে বলা হচ্ছে ইন্টেনশনাল নন পারফরমেন্স। নাম্বার 4, ডিসিপশন, এনি আদার অ্যাক্ট ফিটেড টু ডিসিভ। যে বলছে প্রতারণামূলক অন্য যে কোনো ধরনের কাজ হোক, যদি সেটি হয়ে থাকে তখন সেখানে কি হলো, আপনার ফ্রড হবে। এন্ড নাম্বার 5, fraudulent act or omission বলতেছে এনি such act or omission as the law specifically declare it to be fraudulent। বলতেছে কোনো আইনে যদি কোনো কাজকে প্রতারণামূলক কাজ হিসাবে ডিক্লেয়ার করে থাকে, দেন সেটাও ফ্রড। যেমন এখানে বলতেছে সেকশন 55 অফ দি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, the seller of immovable property is bound to disclose to the buyer all material defects. Failure to do so amounts to fraud। ঠিক আছে, বলতেছে যদি কোনো স্থাবর সম্পত্তিতে কোনো ধরনের ডিফেক্টস থেকে থাকে, ম্যাটেরিয়াল ডিফেক্টস, কিপ ইন মাইন্ড ম্যাটেরিয়াল ডিফেক্টস, ঠিক আছে, তখন সেটাকে বলা হচ্ছে ফ্রড। যদি আপনি সেটা প্রকাশ না করেন, দেন এটি ফ্রড হবে। যেমন মনে করেন আপনার জমি আছে কিন্তু আপনি জানেন যে আপনার জমির যে দলিলটা আছে এই দলিলটা আসলে সঠিক দলিল নয়, আপনি হয়তো একটা ফেক দলিলের আওতায় এই জমিটি দখল করে আছেন। এখন আপনি এই জমিটা থার্ড পার্টির কাছে বিক্রি করতে গেলেন, আপনি কিন্তু জানেন যে আপনার জমি আসলে অরিজিনালি ইউ আর নট দি ওনার অফ দি ল্যান্ড। তো বলা হচ্ছে এইখানে আপনি না ডিসক্লোজ করাটা এটা হচ্ছে কি একটা ফ্রড। ঠিক আছে, পরবর্তী সময় কি করতে হবে, আপনার বিরুদ্ধে ফ্রডের মামলা করতে পারে। তো ফ্রডের এই কয়েকটা আহ ইয়ার কথা বলা হয়েছে যে এই সমস্ত কাজগুলি ফ্রড হবে। আমাদের চুক্তি আইনের কথা বললাম, ধারা 17, ঠিক আছে, চুক্তি আইনের ধারা 17-তে এরকম কয়েকটা আপনার ফিল্ডের কথা বা কয়েকটা মানে ক্ষেত্র উপস্থাপন করা হয়েছে যেখানে বলা হচ্ছে যে এই এই কাজগুলোকে আপনার ফ্রড বলা হবে। এই পর্যায়ে কি আপনাদের কাছে ক্লিয়ার এটুকুন ফ্রড নিয়ে? হ্যালো, ক্লিয়ার স্যার, ক্লিয়ার। আপনারা জি যদি স্যার, শুনেন, ক্লিয়ার। আপনারা নিশ্চয়ই জি মানে স্যার। এগুলো আপনারা পড়ে আসছেন এর আগেও, আপনারা যদি একটু বই দেখেন সেখানে কিন্তু দেখবেন অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। আমাদের চুক্তি আইন যেটা আছে 1872 সালে, সেই আইনটা পড়লেও দেখবেন মানে বেশিরভাগ সেকশনের পিছনে কিন্তু কি কিছু উদাহরণ দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে। তো এবং স্যার আমরা এখানে কোন আবার বইটাকে ফলো করব? এখানে ওই যে সেনের মিত্র বইটা ইজি আর কি, সেটাই, ঠিক আছে। স্যার আপনার শীটগুলো দেখলে হবে না? কোনটা, সরি? স্যার যে শীটগুলো হ্যাঁ, শীট গুলা দেখলে তো হবে। এখন হচ্ছে কি আপনি যদি এক্সট্রা পড়তে চান তাহলে অবশ্যই, এখন মনে করেন আপনাদের যে গত বছরের যে প্রবলেম গুলো আসছে, দেখবেন সেই প্রবলেম গুলো আপনি যদি আপনার বেসিক জিনিসগুলো জানা থাকে, মানে একটা হয়তো এটা সিচুয়েশনের উঠাই দিল আপনাদের প্রশ্নে, ঠিক আছে, যেখানে হয়তো একটা যেরকম ফ্রডুলেন্ট কোনো বিষয় উপস্থাপন করে দিল। এখন ফ্রড সম্পর্কে আপনার যদি খুব ক্লিয়ার আইডিয়া থেকে থাকে তখন ইট উইল বি ভেরি ইজি টু অ্যান্সার দ্যাট কোয়েশ্চেন, ঠিক আছে। সো আপনাদের কিন্তু আসলে জিনিসগুলো ভালো মতো পড়ে নিতে হবে। আপনি যদি না পড়েন তাহলে কিন্তু এই প্রবলেম গুলো অ্যান্সার করতে পারবেন না। কারণ আমরা যা দেখলাম যে এর আগে কিন্তু কোয়েশ্চেন আসছে, ঠিক আছে, কিন্তু গতবার দেখেন প্রতিটা প্রশ্নে আসছে কি প্রবলেমেটিক। এ হয়তো 2 লাইন 3 লাইন বা 1 লাইন 1.5 লাইন করে ছোট্ট একটা প্রবলেম দিয়ে দিয়েছে, এবং প্রবলেমের এই প্রবলেমটা কি এবং এটার সলিউশনটা কি। ধরেন এটা হতে পারে মিস রিপ্রেজেন্টেশন হতে পারে বা মিস্টেক হতে পারে, ঠিক আছে। স্যার আমাদের কয়েকটা কোশ্চেন প্যাটার্ন গুলো একটু দেখালে ভালো হতো, মানে কিভাবে কেন কোশ্চেন গুলো প্যাটার্ন, আসতে এটা পারে। তো প্রথম দিকে আলোচনা করছি আমরা, আপনি তাহলে মানে প্রথম দিকে ছিলেন না নাকি? প্রথম 1-2টা ক্লাস কিন্তু আমরা এই ডিটেল পরে কিন্তু আমি আপনাদেরকে বলে রাখছি, অপশন দিয়ে রাখছি যে আপনারা প্লিজ আপনাদের সামনে প্রশ্নটা নিয়ে রাখবেন। ধরেন যেমন মনে করেন গতকালকে কন্ট্রাক্ট অ্যাক্টের উপরে ক্লাস, আজকে কন্ট্রাক্ট অ্যাক্টের উপরে ক্লাস নিচ্ছি,
এখন আপনাদের সামনে যদি প্রশ্নগুলা থাকে তখন কিন্তু আপনি ইজিলি জিজ্ঞাসা করতে পারেন, ইজিলি শেয়ার করতে পারেন যে হ্যাঁ স্যার এই প্রশ্নটা আসছিল, তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা কোন আঙ্কিকে দিতে হবে। ঠিক আছে, আপনারা নিজেরা উদ্যোগী হয়ে, ঠিক আছে, প্রোয়েক্টিভ হয়ে জি স্যার, নিজেদের থ্যাংক ইউ। কাছে নিজেদের কাছে প্রশ্নগুলো রাখবেন। তাহলে হবে কি দেখেন, কারণ আমি আবারও বলছি, এর আগেও আপনাদেরকে বলেছি, আইসিএসবি বা এই যে এরকম প্রফেশনাল যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে সেখানে কিন্তু পড়ায় একজন, তারপরে কোশ্চেন করে আরেকজন, আবার খাতা এক্সামিন করে তৃতীয় কোনো ব্যক্তি, এবং এখানে কেউ কাউকে চেনে না জানে না। ঠিক আছে, এবং কেউ কারোর সাথে কোনো ধরনের কখনোই জিজ্ঞাসাও করেন, মানে যিনি এক্সামিনার তিনি জানতেছেন যে এরকম একটা মডিউল, মানে মডিউল দেয়া আছে, এবং নিশ্চিতভাবে যিনি এটার উপর ক্লাস নিয়েছেন তিনি সবগুলি ইস্যু হয়তো টাচ করেছেন। সো সে তার মতো যে কোনো জায়গা থেকে প্রশ্ন করবে। তো সেই জন্য বলছি আপনারা প্লিজ আপনাদের সামনে প্রশ্নগুলো নিয়ে বসবেন। হয়তো আমার এখানে কাভার করে, মানে করে না এরকম বিষয়বস্তু আসতে পারে, তখন আমরা কি করব, সেই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব। ইজ ইট থ্যাংক ইউ ক্লিয়ার স্যার, টু ইউ অল? থ্যাংক ইউ স্যার। ওকে, ওকে, আচ্ছা। এখানে আবার কিছু মানে ব্যাখ্যা বিশ্লেষণের বিষয় আছে। ক্যান সাইলেন্স বি ফ্রডুলেন্ট? অনেক সময় নীরব নীরব থাকার মাধ্যমে কি কখনো ফ্রড হতে পারে কিনা, ঠিক আছে, এইগুলোর এক্সপ্লেনেশন আবার আমাদের সেকশন 17 দেয়া আছে। সেখানে বলছে মেয়ার সাইলেন্স অ্যাজ টু ফ্যাক্টস likely to affect the willingness of a party to enter into a contract is not fraud. মেয়ার, ঠিক আছে, এখানে শব্দটা কি আছে, মেয়ার। Unless circumstances of the case are such that regard being had to them, it is duty of the person keeping silence to speak. Or unless his silence is in itself equivalent to speech. বলা হচ্ছে যদি কেউ শুধুমাত্র চুপ থাকে, এই চুপ থাকার কারণে কেউ যদি নিজেকে প্রতারিত মনে করে বা নিজে যদি মনে করে যে আই এম ডিসিভড, তাহলে বলা হচ্ছে কেবল এই চুপ থাকার কারণে বলা যাবে না যে এটি ফ্রড হয়েছে। তবে হ্যাঁ, যদি দেখা যায় যে আসলে তার কথা বলার দরকার ছিল, যে এখানে বলছে ইট ইজ দ্য ডিউটি অফ দি পার্সন কিপিং সাইলেন্ট টু স্পিক, অর্থাৎ যিনি নীরব ছিলেন সেই সময় কি তার নীরব থাকা উচিত ছিল না, নীরব থাকতে পারতেন, অর্থাৎ তাকে বলতে হতো, যদি এরকম সিচুয়েশন হয় দেন ইট উইল বি ফ্রড। অর হিজ সাইলেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু স্পিচ, অথবা যদি সিচুয়েশনটা এরকম হয় যে তিনি চুপ থাকার কারণে ধরে নেওয়া হবে এই চুপ থাকাটাই কি এক ধরনের প্রতারণা, কারণ তিনি যদি চুপ না থাকতেন তাহলে হয়তো ভিন্নরূপ সিচুয়েশন হতে পারত। যেমন এখানে উদাহরণ দিচ্ছে যে A and B being traders into a contract, A has private information of a chance in the price, which would affect B's willingness to proceed with the contract. A is not bound to inform B. দেখেন এখানে বলতেছে ধরেন আপনার সাথে আমার ট্রেডিং হচ্ছে বা ব্যবসা বাণিজ্য তো আমরা করি একসাথে। তো আপনি জানেন যে এই পণ্যটা হয়তো আপনি গোপনে কোথাও থেকে একেবারে রিলায়েন্স থেকে জানেন যে এই পণ্যটার মূল্য বৃদ্ধি পাবে, ঠিক আছে, অথবা এই পণ্যের মূল্যটা অনেক কমে যাবে। আপনি কি করলেন, এই ফোনে এই গোপন তথ্য ভিত্তি থেকে আপনি পণ্য হয়তো ছেড়ে দিলেন, তৃতীয় কোনো পক্ষের কাছে বিক্রি করে দিলেন। তো বলতেছে এখানে মেয়ার সাইলেন্স ইজ নট এ ফ্রডুলেন্ট, এরকম হতে পারে, এবং এটা বলতেছে দিস ইজ নট ফ্রডুলেন্ট, কারণ বলতেছে এ ইজ নট বাউন্ড টু ইনফর্ম বি অ্যাবাউট দ্য চেঞ্জ অফ দি মার্কেট। ঠিক আছে, তো এটাকে বলতেছে দিস ইজ নট ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস। আপনার তো এগুলা অনেক সময় বিজনেস স্ট্র্যাটেজি হয়, ওগুলা আমরা বলি কনফিডেন্সিয়াল ইনফরমেশন, যে কারোর সাথে শেয়ার করে না, এই শেয়ার করে দিলে কি হয়তো তার ব্যবসা লস হবে। তো সেই জন্য সে কি করলো, গোপনে তার এই পণ্যটা যদি কারো কাছে বিক্রি করে দেয়, এবং পরে দেখা গেল যার কাছে বিক্রি করছে দাম হয়তো 3 দিন পর বা 5 দিন পরে হুট করে অনেক কমে গেল, তখন সেই লোক যে বলতে পারবে না যে তুমি তো আমাকে তথ্যটা দেও নাই। ঠিক আছে, তখন
সে ডিফেন্স নিবে কি, কেভিয়েট এম্পটরের প্রিন্সিপাল। তো তোমার তো উচিত ছিল খোঁজ খবর নেই, তুমি তো খোঁজ খবর নিয়ে আমার কাছ থেকে কিনছো, এখন মার্কেট এরকম ফল করবে সেটা তো আমার দায়িত্ব না এটা জানানো তোমাকে, যে এটার মার্কেট ফল করে যাবে এইটার বিষয়বস্তু জানানো আমার দায়িত্ব নয়। সো এখানে বলতেছে সাইলেন্স ইজ নট ফ্রডলেন্ট। এরপরে বলতেছে 2 নম্বর উদাহরণ কি, আর sold to be some cows which were to his knowledge suffering from swine fever. The cows were sold with all faults and it did not disclose the fever to be, there is no fraud। এখানে বলা হচ্ছে this is not fraud, কারণ ক্রেতারও কিছু দায় দায়িত্ব আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর আছে silence is fraudulent if the circumstances of the case are such that regarding that it is the duty of the person keeping silent to speak। এটা অলরেডি আমরা দেখলাম। সাইলেন্স ইজ fraudulent where the circumstances are such that silence is equivalent to speech। যেমন A says B says to A, if you do not deny it I shall assume that the horse is sound। A says nothing, here A's silence is equivalent to speech। if the horse is unsound A's silence is fraudulent। বলতেছে বুঝি একটু আগে যেটা বলছিলাম, যে অনেক সময় কি সাইলেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু স্পিচ। যেমন সে একটা ঘোড়া কিনতে গেছে, যে জিজ্ঞাসা করছে যে ইফ ইউ ডো নট ডিনাই ইট, যদি তুমি অস্বীকার না করো তাহলে আমি ধরে নেব ঘোড়াটি সুস্থ, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যিনি বিক্রেতা তিনি চুপ থাকলেন, কিছুই বললেন না। তো এখানে বলা হচ্ছে যে এই যে ওনার চুপ থাকাটাই কি তার বলার শামিল, বা মানে তিনি মুখে বলেছেন এটাই গণ্য করা হবে। সো এখানে কি হচ্ছে, এবং পরবর্তী সময় যদি দেখা যায় যে হর্সটি আসলে মানে আনসাউন্ড অর্থাৎ পাগলা বা এটা ভালো না, তখন বলা হচ্ছে এখানে সাইলেন্স ইজ ফ্রডুলেন্ট। সো দেখা যাচ্ছে যে কখনো কখনো এটা তাহলে কেস টু কেস ভেরি করতেছে, কখন সাইলেন্স ফ্রডুলেন্ট হবে আবার কখন সাইলেন্স ফ্রডুলেন্ট হবে না, ঠিক আছে। দেখা যাচ্ছে অনেক সময় সাইলেন্স নিজেই কি ফ্রডুলেন্ট, সাইলেন্স ইটসেলফ মানে ওই সাইলেন্ট থাকাটা মানে কি তার কথা বলা শামিল। সো এখানে যদি ওই সিচুয়েশনে কেউ যদি চুপ থাকে তখন ধরে নেওয়া হবে এটি ফ্রডুলেন্ট। আবার অনেক সময় আছে, হ্যাঁ চুপচাপ থাকলো, সে কিছুই বললো না, কিন্তু পরবর্তী যায় হয়তো পণ্যে কোনো ধরনের ডিফেক্ট দেখা দিল, কিন্তু শুধুমাত্র তখন চুপ থাকার কারণে এটাকে ফ্রডুলেন্ট বলা যাবে না, বিকজ এখানে কি একজন ক্রেতার কিছু দায় দায়িত্ব আছে পণ্য কেনার ক্ষেত্রে, অর্থাৎ সে পণ্য যাচাই বাছাই করেই পণ্যটি ক্রয় করে। তো এগুলা নিয়েও কিন্তু অনেক সময় আপনাদের প্রবলেম থাকতে পারে, যেরকম হয়তো কোনো একটা সিচুয়েশন আপনাদের সামনে দিল বা একটা প্রবলেম বললো, যেরকম সিচুয়েশন ওয়েদার ইট উইল বি ট্রিটেড অ্যাজ ফ্রডুলেন্ট অর নট, তখন আপনাকে কি করতে হবে, এক্সপ্লেন করতে হবে যে কেন এটি ফ্রডুলেন্ট অথবা কেন এটি ফ্রডুলেন্ট নয়। তো এখন আপনি চাইলে এটাকে দুই ভাবেই ব্যাখ্যা করতে পারবেন, যে আপনি যদি মনে করেন যে এটি একটি ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস, তখন আপনি শো করবেন যে কেন ফ্রডুলেন্ট হচ্ছে, তখন সেই গ্রাউন্ড গুলো আপনি বলবেন। সে যদি এখানে তথ্য প্রকাশ করে তাহলে হয়তো যিনি ক্রেতা তিনি এই পণ্যটি কিনতেন না, অথবা যে তথ্যটা মানে গোপন রাখা হয়েছে এই তথ্যটা কি ছিল, সেটার জন্য খুব জরুরি ছিল, ম্যাটেরিয়াল ছিল। আপনারা এটা করে জানেন যে কিছু থাকে সাবস্টেন্সিয়াল, তাই না, যে আমরা যখনই কিছু কোনো কাজ করি কিছু থাকে খুব বিষয় থাকে, আবার কিছু থাকে অ্যান্সিলিয়ারি মানে আনুষঙ্গিক। যখন কোনো সাবস্ট্যান্টিভ ম্যাটারে দেখা গেল গোপন করলো, তো স্বাভাবিকভাবে আপনি তখন বলতে পারেন যে এটি একটি সাবস্টেন্সিয়াল ইস্যু, সো এখানে গোপন রাখা হয়েছে, সো ইট ইজ এ ফ্রডুলেন্ট। আবার অন্যকে বলতে পারেন না, দিস ইজ নট এন সাবস্টেন্সিয়াল ইস্যু, দিস ইজ এ অ্যান্সিলিয়ারি ইস্যু। সো এখানে মানে ডিসক্লোজ করার না করাটা ফ্রডুলেন্ট হয়নি। সো এখানে আসলে ডিপেন্ড করবে যে আপনি কিভাবে সেটাকে এক্সপ্লেন করতেছেন। তো আপনি আপনার যে অবস্থানে যান না কেন, আপনি যদি সেটাকে ফ্রডুলেন্ট হিসেবে দেখাতে চান তাহলে ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট দ্য অ্যাক্টিভিটিস ইজ এ ফ্রডুলেন্ট অ্যাক্ট। আর যদি আপনি বলেন যে না
এটা আসলে ফ্রডুলেন্ট অ্যাক্ট না, তাহলে আপনাকে সেটাও প্রুফ করতে হবে যে ওয়াই ইট ইজ নট আ ফ্রডুলেন্ট অ্যাক্ট। সো এইভাবে আপনাকে আপনার অবস্থান ডিফেন্ড করতে হবে। স্যার, জি, প্লিজ। আমি এটা হচ্ছে যে ডিফেন্ড করলাম একটা ইস্যুতে, ওই যেমন হচ্ছে ওই গরুর ব্যাপারটা, যেটা যেটা সোয়ান ফেভার উল্লেখ করা হয়েছিল যে এটা তো ফ্রডুলেন্টের আন্ডারে পড়ে না। পড়ে না, আমি হ্যাঁ। যদি, হ্যাঁ, আমি যদি এটাকে ফ্রডুলেন্টের আন্ডারে এক্সপ্লেইন করি আমার হ্যাঁ, পরীক্ষার খাতাতে, হ্যাঁ। এক্ষেত্রে মার্কিং এ কি কোনো ডিফারেন্ট হবে যদি আমার এক্সপ্লেনেশন আচ্ছা, না গ্রাউন্ডস এটা থাকে, হচ্ছে প্রপার গ্রাউন্ডস থাকে? আচ্ছা, এটা হচ্ছে কি, আমি যেটা মানে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এগুলো আসলে ডিপেন্ড করে এক্সামিনের উপর। ঠিক আছে, এখন ধরেন আপনি যদি মানে এটাকে এক্সপ্লেন করেন যে ফ্রডুলেন্ট, তখন আপনাকে সেভাবে যুক্তিগুলো উপস্থাপন করতে হবে। ঠিক সেটা আছে, গ্রাউন্ডস, হ্যাঁ গ্রাউন্ডস হ্যাঁ, একটা আপনি স্ট্রং গ্রাউন্ডস দেখাবেন যে এটা প্রেজেন্ট গ্রাউন্ড করতে দেবেন, হবে। এটা একটা ম্যাটেরিয়াল ইস্যু ছিল, আপনি দেখাইতে পারেন। ঠিক আছে, যে এটা ম্যাটেরিয়াল ইস্যু, সো এখানে ডিসক্লোজ করে নাই, সো ইট ইজ এ ফ্রডুলেন্ট। ঠিক আছে, আবার অন্য কেউ বলতে পারে যে না, এটা ফ্রডুলেন্ট অ্যাক্ট হবে না। কেন হবে না? বলতেছে এখানে তো খুব ম্যাটেরিয়াল কোনো কিছু করে না, মানুষের তো জ্বর হইতেই পারে। জ্বর আর ক্যান্সার কি এক জিনিস? খুব সিম্পলি যদি আমি বলি, আহ, জ্বর এক জিনিস, ক্যান্সার আর এক জিনিস, কিন্তু হচ্ছে ক্যান্সার সোয়ান আরেক জিনিস। ফেভার হ্যাঁ, মতন, সোয়ান ফেভার মতন একটা ভাইরাস ফেভার, হ্যাঁ, একটা গবাদি পশুর ক্ষেত্রে, এই ক্ষেত্রে হচ্ছে এই ফেভারটা হচ্ছে মৃত্যুর ঝুঁকি 70 থেকে 75%, এই তো মানে এই বিষয়টা অ্যাপ্রক্সিমেট। হচ্ছে এরকমই। হ্যাঁ, তো আপনি যখন এই জিনিসটা এক্সপ্লেন করতে পারবেন, তখন কিন্তু আপনার আপনার পজিশনটা স্ট্রং হয়ে যাবে। যে এটা কি, এটা মরণঘাতী একটা অসুখ। ঠিক আছে, একটা মরণঘাতী অসুখ। এই অসুখ হলে কি করে, ওই যে আপনি যেটা বলেন যে 70-80% প্রাণী মারা যায়। সো এটা মারা তার যায়, হ্যাঁ। মানে প্রকাশ করা উচিত ছিল। ঠিক আছে, আবার যিনি বিপক্ষের ইয়ে থাকবে, তিনি বলতে পারেন যে না, এটা তো একটা কমন, মানে জাস্ট আমি কথার কথা বলছি, যে আপনি যখন বিপরীত যুক্তি দিবেন, তখন বলবেন যে এটা তো একটা কমন অসুখ, এটা তো মানে গবাদি পশুর হয়েই থাকে। সো এটা কোনো ম্যাটেরিয়াল ইস্যু না, এটা হয়তো 2-4-5 দিন পরে অটোমেটিক্যালি সেরে যায়। তো শুধুমাত্র সোয়াইন ফ্লুর কারণে যে গাভীটা মারা যাবে, বিষয়টা তা না, হয়তো সেখানে আরো নেটওয়ার্কে। ঠিক আছে, স্যার, তো সাউন্ড যেখানে, পাওয়া যাচ্ছিল না সেই সময়। হ্যাঁ, তো যেটা যেখানে আমরা ছিলাম, যেগুলো আসলে ডিপেন্ড করে আপনি কিভাবে অ্যান্সার করতেছেন। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনি যদি স্ট্রংলি আপনার গ্রাউন্ড গুলি দেখাতে পারেন, সেটা পক্ষেও হতে পারে, বিপক্ষেও হতে পারে। ঠিক আছে, তো যেটাই দেখাবেন আপনি স্ট্রংলি দেখাতে পারেন, ডেফিনেটলি যিনি এক্সামিনার আপনাকে ভালো মার্কস দেবে। কারণ আমরা আচ্ছা এরকম স্যার, বহু আমি দেখি, এইটার ক্ষেত্রে আমি এই জন্য আমরা বলতেছি, বহু কারণ দেখছি। ফেভারের ক্ষেত্রে যেমন এই মৃত্যুর হারটা উল্লেখ করা, এবং এই হ্যাঁ, ক্ষেত্রে যে আপনি উল্লেখ ভ্যাকসিনের করবেন। ম্যান্ডেটরি, এক্ষেত্রে ভ্যাকসিনের যে একটা ম্যান্ডেটরি ইস্যু থাকে, যদি ক্রেতা না জানে সেক্ষেত্রে তো সে ভ্যাকসিন প্রোভাইডও করতে পারবে না। হ্যাঁ, এই হ্যাঁ, সকল তথ্যগুলো তো গোপন করা একটা ফ্রডের আন্ডার হিসেবে হ্যাঁ, গ্রাউন্ডস হিসেবে দাঁড় করা যাবে। হ্যাঁ। তো এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কিভাবে এটাকে করতেছেন। দেখেন না যে একই ইস্যু নিয়ে দুই পক্ষের দুই উকিল লড়তেছে, তাই না, কোর্টে। আমি বলতেছি এটা সঠিক, আবার আমার বিপক্ষের উকিল বলতেছে কি যে না, এটা সঠিক নয়। তারপরে দেখে কোর্ট কি দেখে, যে কার যুক্তিটা স্ট্রং। ঠিক আছে, যার যুক্তি স্ট্রং হবে তার পক্ষে যাবে। তো ঠিক তেমনি আপনি যদি আপনার অবস্থানটাকে খুব স্ট্রংলি উপস্থাপন করতে পারেন, দেন ডেফিনেটলি এক্সামিনার আপনাকে নাম্বার দেবে, না দেওয়ার তো উপায় নেই, মানে কোনো সুযোগ নেই। থ্যাংক ইউ। তাহলে স্যার একই সাবজেক্ট পক্ষে বিপক্ষে দুই ভাবেই হ্যাঁ, রাউন্ড তুলে হ্যাঁ, ধরতে হ্যাঁ, পারলে হয়ে যাবে। হ্যাঁ। আমরা তো শুনেন, আমি আমার ব্যক্তিগত কথা বলি, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ছি, আমাদের, আপনারা তো এখানে খুব সামান্য 100 মার্কের কোর্স, তাই না, লয়ের। আমরা তো ধরেন এই মানে অনার্স করছি পুরো লয়ের উপরে, 1700 নাম্বারের পরীক্ষা। ঠিক আছে, সাবজেক্ট করছি মনে হয় কত, 30-40টার মতো। ঠিক আছে, তো আমাদের আবার টিচাররা বলতো যে নাম্বার তারাই বেশি পাবে যারা দুই ভাবে উপস্থাপন করবে। মানে এটা এই দিক চিন্তা করলে, ওই যে যেটা এদিক চিন্তা করলে এটা ফ্রডুলেন্ট, আবার এটা কি অন্যভাবে চিন্তা করলে দিস ইজ নট এ ফ্রডুলেন্ট। ঠিক আছে, এখন কেউ যদি দুই পক্ষ নিয়ে মানে দুই দিক আলোচনা করেই
কোনো কনক্লুশন ড্র করে, দেন ডেফিনেটলি কি বোঝা বোঝা যাবে যে সে আসলে এটা ইন ডেপথ নলেজ তার রয়েছে, সেটা হতে পারে। এবং দেখা গেছে আমরা এরকম লিগ্যাল কোশ্চেন, বহু কোশ্চেনে আমরা এরকম ওপেন এন্ডেড রয়ে গেছে, যে কোনো কনক্লুশন আসা যায় না। এটাও হতে পারে, আবার এটাও হতে পারে। এখন আপনি বুঝে নেন কোনটা করবেন আপনি। কারণ লিগাল ইস্যুতে কি আপনার লিগাল ইস্যুতে আপনার একেবারে কনক্লুসিভ কোনো কিছু বলা যায় না, এখানে অনেক ভেরিয়েশন থাকে, কেস টু কেস করে এগুলো। এরপরে একটা আছে যে মিস্টেক। মিস্টেক বলা আছে, মিস্টেক মে বি ডিফাইন্ড এস এরোনাস বিলিফ কনসার্নিং সামথিং। ইট মে মিস্টেক অফ ল অ্যান্ড মিস্টেক অফ ফ্যাক্ট। বলা আছে মিস্টেক অফ ডোমেস্টিক ল ইজ নট এন এক্সকিউজ, অর্থাৎ কেউ যদি আইন না জেনে কোনো কিছু করে তখন এটাকে কি করা যাবে না, কোনো ধরনের এক্সকিউজ নেওয়া যাবে না যে আমি আইনটি জানতাম না। ঠিক আছে, যেমন বলছে এ এন্ড বি মেক্স এ কন্ট্রাক্ট grounded on the erroneous belief that a particular debt is barred by law of limitation. This is valid contract. The reason is that every man is presumed to know the law of his own country, and if he doesn't, he must suffer the consequence of such a lack of knowledge. বলতেছে যে আপনি যদি আইন না জেনে কোনো কিছু করে থাকেন, সে ফর এক্সাম্পল হতে পারে, মনে করেন আপনার কোন একটা পার্টিকুলার প্রোডাক্ট, হ্যাঁ, পার্টিকুলার প্রোডাক্ট হয়তো আমার আইনে নিষিদ্ধ করে দেয়া আছে, ঠিক আছে। এখন আপনি কি করলেন, কোন একজন ব্যক্তির সাথে সেই প্রোডাক্ট কেনার জন্য কি করলেন, আপনি চুক্তি করে বসলেন এবং তাকে হয়তো আপনি এরকম 10 লাখ টাকা দিয়েও দিলেন। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে পরবর্তী সময় যদি কোনো মানে ডেফিনেটলি যেহেতু চুক্তি করছেন এবং আপনি হয়তো পণ্যটা ফেরত পাচ্ছেন না, এখন আপনি হয়তো যে আইনের আশ্রয় নিতে চাচ্ছেন, কিন্তু যেহেতু পণ্যটা কি অরিজিনালি ইট ওয়াজ এ প্রহিবিটেড গুডস, আপনার চুক্তিটাই কি আসলে অবৈধ হয়ে বসে আছে। তো বলতেছে ইগনোরেন্স অফ ল যদি এরকম হয়ে থাকে, আইন না জেনে যদি আপনি কোনো কিছু করে থাকেন এবং এটার কনসিকুয়েন্স যদি খারাপ হয়, সেই কনসিকুয়েন্স তাকেই বহন করতে হবে। আইন এই ক্ষেত্রে আসলে আপনাকে সাপোর্ট দিবেন। এটাকে বলেছে মিস্টেক অফ ল। মিস্টেক অফ ল ইজ নট এন এক্সকিউজ। ওই যে আমাদের আইনে বলা থাকে ইগনোরেন্স অফ ল ইজ নট এন এক্সকিউজ ইন দা আই অফ ল, যে আইন জানে না এই কথা বলে কেউ আচ্ছা, এটা হচ্ছে মিস্টেক অফ ফ্যাক্টস। বলতেছে an agreement induced by mistake of fact is void providing the following conditions are fulfilled. যদি মিস্টেক অফ ফ্যাক্ট হয়ে থাকে তাহলে সেটি ভয়েড হবে, তবে সেখানে শর্তগুলা কি both parties to the agreement are mistaken, যে এখানে উভয় পক্ষ যদি সেই বিষয়টি সম্পর্কে অজ্ঞাত থাকে। আর the mistake as to the facts essential to the agreement, যেমন আপনার মিস্টেক অফ ফ্যাক্টস কি হতে পারে, যেমন আপনি আপনার গ্রামে কোনো একটা হয়তো বাড়ি আছে, কারোর সাথে এগ্রিমেন্ট করতে গেছেন, তো দেখা গেলো যেদিন এগ্রিমেন্ট করছেন সেই দিনই হয়তো রাত্রেবেলা মানে ঘূর্ণিঝড়ে বা এরকম সিডর বা আইলাতে কি হলো, আপনার সেই ঘর বাড়িটা একেবারে ধ্বংস হয়ে গেল, যেটা হয়তো আপনি নিজেও জানতেন না। তো এরকম সিচুয়েশন হতে পারে, ঠিক। তো যদি এই ধরনের হয় যে আপনিও জানতেন না, আবার কি যার সাথে বিক্রির চুক্তি করেছেন সেই বিক্রেতা সেও জানতেন, সো আপনারা কি উভয়ে এই বিষয়বস্তু সম্পর্কে আপনাদের জানা ছিল না, তো বলা হচ্ছে এই এগ্রিমেন্ট গুলা কি তখন ভয়েড হয়ে যাবে। এবং এই যে মিস্টেকটা কি এসেনশিয়াল, তো ডেফিনেটলি আপনি একটা মানে বাড়ি নিয়ে এগ্রিমেন্ট করছেন, এখন বাড়ির যদি না থাকে তাহলে তো
আসলে চুক্তি কাকে নিয়ে আপনি ইয়ে করবেন, মানে এনফোর্স করবেন, সেই বিষয়বস্তুই কি আপনার সাবজেক্ট ম্যাটারে কি হয়ে গেছে, ডেস্ট্রয় হয়ে গেছে। সো এখানে বলা হচ্ছে উভয় পক্ষ যেহেতু চুক্তির বিষয়বস্তু সম্পর্কে জানতো না, তাদের ভ্রান্ত ধারণা ছিল, সো এখানে চুক্তিটি হয়। আচ্ছা, আরেকটা আছে, এগুলো আপনার জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য একটা ছোট্ট স্লাইড। এইগুলা যেগুলো যে আপনাদের শিডিউল মানে মডিউলে দেয়া আছে, সেই জন্য আমি জাস্ট লিখেছি মানে কি আনএনফোর্সেবল কন্ট্রাক্ট, ইললিগাল কন্ট্রাক্ট, ভ্যালিড কন্ট্রাক্ট। এটা হচ্ছে ওই যে আমরা যেগুলো আলোচনা করেছি। আনএনফোর্সেবল কন্ট্রাক্ট মানে কি, যেগুলো ভয়েড কন্ট্রাক্ট আসলে। ইললিগাল কন্ট্রাক্ট ওই একই জিনিস, যে যেগুলো আনএনফোর্সেবল সেগুলাই কি ইললিগাল। আর ভ্যালিড কন্ট্রাক্ট আমরা জানি যে চুক্তির মধ্যে যে সমস্ত ক্রাইটেরিয়া মানে ফিচার গুলো থাকা লাগবে, যখন সেগুলো সবগুলো একসাথে উপস্থিত থাকে, তো সেটাকে বলা হচ্ছে ভ্যালিড কন্ট্রাক্ট। তো এখন এই মুহূর্তে আমরা দেখলাম তাহলে ভয়েডেবল এগ্রিমেন্ট কি সেটা, ঠিক আছে, এবং ভয়েডেবল এগ্রিমেন্ট যে কিভাবে কোন কোন কারণে একটি চুক্তি ভয়েডেবল হয়, এবং সেখানে কে এই এগ্রিমেন্টটি বাতিল করতে পারে। এখানে এগ্রিমেন্টটি বাতিল করতে পারে সেই ব্যক্তি যিনি কি আসলে মানে পরিস্থিতির শিকার, যেমন হয়তো ভুল তথ্যের কারণে যিনি তার কনসেন্টটা দিয়েছিলেন, বা কারো যদি জোর করে সম্মতি নেওয়া হয়ে থাকে, অথবা কেউ যদি অযাচিত প্রভাব বিস্তার করে যদি কারো কাছ থেকে কোনো ধরনের আপনার ইয়ে নেওয়া হয়ে থাকে, সম্মতি নেওয়া হয়ে থাকে, তো যার এই ধরনের সম্মতি নেওয়া হয়েছে তিনি কি করতে পারেন, পরবর্তী সময়ে চুক্তিটি বাতিল করতে পারেন। কিন্তু যিনি সম্মতি নিয়েছেন তিনি আবার চুক্তিটি বাতিল করতে পারেন না। অর্থাৎ যার সম্মতি জোর করে আদায় করা হয়েছে, এরপরে যদি তিনি বলেন যে আমি তো চুক্তিটা কন্টিনিউ করতে চাই, সেই ক্ষেত্রে যে যিনি এরকম মানে ভয়ভীতি দেখায় কারো সম্মতি নিয়েছিলেন, তিনি কিন্তু কি করতে পারবেন, চুক্তি বাতিল করার অধিকার তার নেই। তো এই হচ্ছে ভয়েডেবল এগ্রিমেন্ট। আচ্ছা, আমরা কন্টিনিউ করি কোনো ব্রেক না দিয়ে, তাই তো? হ্যালো, জি স্যার। আপনাদের করেন কারণ স্যার। আপনার, হ্যাঁ ঠিক আছে, আপনারা সবাই, স্যার অনলাইন ক্লাস ব্রেক দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ ওকে ফাইন, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার শোনা যাচ্ছে না। না, আমি একটু ইয়ে করতেছি, দাঁড়ান, আমি একটু মানে স্লাইড বের করতে, ওটা শেষ হয়ে গেছে তো, অন্য আরেকটা বের করছি, ঠিক আছে। আচ্ছা, আমি কি গতদিন আপনাদেরকে ক্লাসের লেকচারটা দিছিলাম না, দেই নাই? হ্যাঁ হ্যাঁ, স্যার পাইনি তো। নাই স্যার। স্যার পাইনি। দেই। ও আচ্ছা 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 দেন নাই আচ্ছা। স্যার, দেন নাই। আচ্ছা ঠিক আছে, আই এম সরি যে আমি আসলে মানে ফরগেট করে ফেলছি। আচ্ছা।
কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা তো মারাত্মক ভোগায়। ঠিক আছে। হ্যালো, এবার শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, জি এখন শুনতে আ- পাচ্ছি। আরো কিছু বিষয় আছে আপনাদের মডেলে দেখবেন দিয়েছে। আজকে আরেকটু আলোচনা করি আরেকটা টপিক। এখন আসি আমরা ইনডেমনিটি। এখানে কিছু ইনডেমনিটি দেওয়ার বিষয় থাকে, আমরা সেগুলো একটু দেখি চুক্তি আইনের আওতায়। যে সেকশন 124 অফ দি কন্ট্রাক্ট অ্যাক্ট ডিফাইন্স। আপনি একটা বিষয় মাথায় নিয়েন যে আপনাদের কিন্তু কন্ট্রাক্ট অ্যাক্ট বলতে দেখবেন মানে পুরো কন্ট্রাক্ট একটাকে দেয়নি, সেখানে কিছু সিলেকশন আছে। হ্যাঁ, তো আমি যেহেতু মানে অনেকগুলা টপিক, তো আমাদের সেই সিলেকশনের মধ্যে থাকা লাগবে। তো সেইভাবে আমি কিন্তু আমার লেকচার গুলো রেডি করেছি। হ্যাঁ, তো এই পর্যায়ে আসছে তাহলে ইন্ডেমনিটি। সেখানে সেকশন 124 বলছে যে কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি as a contract by which one party promises to save the other party from loss caused to him by conduct of the promisor himself or by the conduct of other person. যেমন a contracts to indemnify against consequence of any proceeding against B may take against C in respect of certain sum of টাকা 2 lakh. This is a contract of indemnity. A is called indemnifier and B the indemnity holder. অর্থাৎ মনে করেন এখানে মেইনলি আসলে তিনটা পার্টির মধ্যে এগ্রিমেন্ট হয়। যখন কেউ ইন্ডেমনিটি দিচ্ছে যে যদি মিস্টার এক্স কোনোভাবে কোনো সাফারিংস এর মধ্যে পড়ে, তাহলে সেই সাফারিংস এর দায়ভারটা কি করব, আমি বহন করব। তো যিনি এরকম ইন্ডেমনিটি দিচ্ছেন তাকে বলা হচ্ছে ইন্ডেমনিফায়ার। আর মানে যার পক্ষে মনে করেন আপনি সহজ ভাষায় ধরেন আমি বললাম যে আপনি যদি এই কাজের কারণে আপনার যদি 5 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়, আমি কি করব, আপনাকে সেই ক্ষতিগ্রস্তের টাকাটা রিম্বার্স করবো বা প্রদান করবো, এই গ্যারান্টিটা আমি দিচ্ছি। এটাকে বলা হচ্ছে ইনডেমনিটি। ঠিক আছে। The rights of indemnity holder when sued, the section 125 was the promisee in a contract of indemnity acting within the scope of his authority is entitled to recover from the promisor all damages which he may be compelled to pay in a suit. বলতেছে কোনো মামলা করার কারণে যদি এক্সট্রা মানি পেমেন্ট করা লাগে, তখন বলতেছে সেই যে মানে এখানে মানে 125 আর কি, সেই আপনার ক্ষেত্রগুলি বলে দিচ্ছে যে কোন কোন ক্ষেত্রে কি করতে পারবে, সে রিকভার করতে পারবে। 1 নম্বরতে অল ড্যামেজেস হুইচ মে বি কম্পেলড টু পার্টি। মনে করেন আপনাকে কোনো একটা মামলার পক্ষ করা হলো। এখন মামলার পক্ষ করা হলে কি, মামলা হয়তো আপনার বিরুদ্ধে আদালত রায় দিল যে আপনাকে এই হয়তো এগ্রিমেন্টটা করছিলেন কিন্তু এগ্রিমেন্টে এই কারণে আপনাকে কি করতে হবে, 50,000 টাকা ক্ষতিপূরণ প্রদান করতে হবে। তখন বলা হচ্ছে যে আপনি সেই ক্ষতিপূরণের টাকাটা যার সাথে ওই যে কন্ট্রাক্ট ইন্ডেমনিটি করেছিলেন তার কাছ থেকে আদায় করতে পারবেন। all costs which he may be compelled to pay in any suit. প্রথমে আছে ড্যামেজেস মানে ক্ষতিপূরণ। 2 নম্বর হচ্ছে এই মামলা চালাতে গিয়ে আপনার যদি যে পরিমাণ টাকা খরচ হবে সেই টাকাটাও কি তার কাছ থেকে রিকভার করতে পারবে। নাম্বার 3 বলছে যে অল সামস হুইচ হি মে হ্যাভ পেইড আন্ডার টার্মস অফ এনি কম্প্রোমাইজ অফ এনি সুট। এই যে মামলাটা হয়েছিল, মামলা অনেক সময় কি করি আমরা, মামলা কম্প্রোমাইজ করে বলে, তাই না? ওই যে সোলেনামা, যারা আদালতে আছে সোলেনামা, অনেক সময় দুই পক্ষ মিলে কোনো কম্প্রোমাইজ করে, বলতেছে এই কম্প্রোমাইজ করার কাজ করে যদি কোনো ধরনের টাকা পয়সা দেওয়া লাগে, তাহলে সেই টাকা পয়সা কি করা যাবে, সে রিকভার করতে পারবে। সো এখন 125-এ এই কয়েকটা গ্রাউন্ডের কথা বলা হয়েছে, যেখানে বলতেছে কি যে একজন ইন্ডেমনিটি হোল্ডার কি করতে পারে, ইন্ডেমনিফায়ারের কাছ থেকে এই ধরনের মানে অর্থ আপনার ক্লেম করতে পারবে। ঠিক আছে।
এরপরে আসছে গ্যারান্টি, সেখানে বলছে 126 সেকশন, সেখানে ডিফাইন করতেছে যে দ্য কন্ট্রাক্ট অফ গ্যারান্টি ইজ এ কন্ট্রাক্ট টু পারফর্ম দ্য প্রমিস অর ডিসচার্জ দ্য লায়াবিলিটি অফ এ থার্ড পার্সন ইন কেস অফ ইস ডিফল্ট। The person who gives the guarantee is the surety. The person in respect of whose default the guarantee is given is called the principal debtor, and the person to whom the guarantee is given is called the creditor. A guarantee may be either oral or written. তো এখানে দেখা যায় তিনটা পার্টি থাকে, যে সিউরিটি, প্রিন্সিপাল ডেটর এন্ড ক্রেডিটর। এই দেন ব্যাংকে যেমন লোন নিতে গেলে কি করে, ব্যাংক আপনাকে লোন দেয়, একজন থাকে লোনই, আবার কি করে লোনে একজন গ্যারান্টর, সেখানে গ্যারান্টর দিতে হয়, ঠিক আছে। অর্থাৎ যদি কোনো কারণে ঋণ দাতা যদি ঋণের টাকা পরিশোধ করতে ফেল করে, দেন কি করে, অনেক সময় এই গ্যারান্টর উইল বি লায়াবল টু পে ব্যাক দ্য মানি টু দ্য ব্যাংক। আর গ্যারান্টি এগ্রিমেন্ট যদি হইতে চায়, তাহলে তার কিছু এসেনশিয়াল ফিচারের কথা বলা হয়েছে, যে ইট মাস্ট স্যাটিসফাই অল দ্য এসেনশিয়ালস অফ এ কন্ট্রাক্ট। যে গ্যারান্টি এগ্রিমেন্ট হতে গেলে যে চুক্তির জন্য যে সমস্ত এসেনশিয়াল এলিমেন্টস গুলি রয়েছে তার সবগুলি থাকতে হবে, অর্থাৎ পার্টিসদের যোগ্যতা, ফ্রি কনসেন্ট, ইত্যাদি ইত্যাদি সবকিছু থাকতে হবে। এবং বলছি ইট মে বি এদার ওরাল অর রিটেন। নাম্বার 3, দেয়ার আর 3 পার্টিস, ক্রেডিটর, প্রিন্সিপাল ডেটর এন্ড দ্য surety or guarantor. All the parties must join the contract. অর্থাৎ তিন পক্ষ কি করে, আপনার একটি চুক্তিতে আসে। The primary liability is that of principal debtor. The liability of surety arises only when there is a default of the principal debtor. Mainly কি, যে যখন কেউ ব্যাংক থেকে লোন নেয়, যিনি লোনই বা ডেটর, তিনি কি করেন, সেই লোন পরিশোধের জন্য প্রাইমারি দায়িত্ব থাকবেন। কোনো কারণে যদি সেই লোনই ফেল করে, তখন বলতেছে যে গ্যারান্টর বা সিউরিটি বলে এটাকে, গ্যারান্টার দেন উইল বি লায়াবল টু পে দ্য মানি। Number 5, if the principal debtor is a minor, the surety is liable to pay. এখন বলতেছে ওই চুক্তি করতে গেলে কি হওয়া লাগে, চুক্তির পক্ষ মেজর হতো। এখন বলতেছে যদি এখানে যিনি লোনি মানে ঋণ গ্রহীতা তিনি যদি মাইনর হয়ে থাকেন, তাহলে বলতেছে যিনি সিউরিটি বা গ্যারান্টার যিনি, হি উইল বি হেল্ড লায়াবল। কারণ মাইনর কি করা যায় না চুক্তিতে, মাইনর চুক্তি করতে পারে না, এবং চুক্তির ধরেন যদিও করে, তখন বলা হচ্ছে সেই ক্ষেত্রে অনেক সময় যদি এটা আমরা দেখবো যে মাইনরকে কোনোভাবে লায়াবল করা যায় না, কিন্তু যিনি মেজর ছিলেন তাকে আবার লায়াবল করা যায়। তো এখানে বলতেছে যে এখানে তিনটা পার্টি, যদি আপনার ডেটর যদি মাইনর হয়ে থাকে, তাহলে গ্যারান্টার উইল বি লায়াবল। নাম্বার 6, দ্য কনসিডারেশন রিসিভড বাই স্যার দ্য প্রিন্সিপাল। জি, স্যার স্যার এখানে মাইনরকে লায়াবল করা যায় না, কিন্তু মাইনরের দেন যদি কোনো সে যদি ট্যাক্সেবল ইনকাম যদি তার পৈতৃক সম্পত্তি থাকে, কিন্তু সে তো তখন তো সে যে, দিতে বাধ্য থাকে বা দিতে হয়। তো সেক্ষেত্রে কি স্যার তার গার্ডিয়ান বা আইনগত হ্যাঁ গার্ডিয়ান ওনাকে বাধ্য করা যাবে যে কেন ট্যাক্স হ্যাঁ দিচ্ছে না? হ্যাঁ, তার সম্পত্তি থেকে যদি সেটা মানে মানে তাকে পার্সোনালি লায়াবল করা যাবে না, কিন্তু তার প্রপার্টি থেকে আপনার যদি কোনো অ্যাকচুয়াল যে খরচটা হবে সেটা তার প্রপার্টি থেকে কিন্তু নেওয়া যাবে। আমি সেটাই বলছিলাম যে মাইনরকে আপনি পার্সোনালি লায়াবল করতে পারবেন না, কিন্তু মাইনর যদি প্রপার্টি থাকে, সেখান থেকে কিন্তু আপনি, আপনার যদি কোনো দেনা পাওনা থাকে, দেন আপনি সেখান থেকে সেগুলা ক্লেম করে নিতে পারবেন, কিন্তু মাইনরকে পার্সোনালি লায়াবল করা যাবে না। ঠিক আছে। তার মানে যে তাকে কোনো সু করা যাবে না যদি না সে না যে না আইনত না না না, যদি কোনো। তাকে তার বিরুদ্ধে মামলা করা যায় না, কারণ সে তো মাইনর ভাই, তার তো আসলে চুক্তি করার যোগ্যতাই ছিল না। বুঝছেন? অ্যাডোলেসেন্ট কি করা যাবে? যদি জি, অ্যাডোলেসেন্ট যদি হয়, সরি, অ্যাডোলেসেন্ট মানে হচ্ছে 18 বা 15 থেকে 18 ও আচ্ছা, হ্যাঁ এই বুঝছি, বছর যদি অ্যাডোলসেন্স, হয়। হ্যাঁ অ্যাডোলসেন্স। না, অ্যাডোলসেন্স তো আমাদের আইনে তো আপনার আলাদা করে ডিফাইন করে নাই, বুঝতেছেন না কেন? আমাদের আইনে তো একদম ডাইরেক্ট ক্লিয়ারলি বলে দিচ্ছে যে আপনার তাকে 18 বছর পূর্ণ হতে হবে। এখন অ্যাডোলসেন্স এখানে কিন্তু আসতেছে না। ঠিক আছে। এখন আরেকটা জিনিস, মানে এগুলো তো চুক্তি আইন, এগুলো তো সিভিল, কিপ ইন মাইন্ড দিস আর অল সিভিল ল, ঠিক আছে। আবার ধরেন আপনি যদি ক্রিমিনাল মামলাগুলো দেখেন, ক্রিমিনাল অফেন্স, সেখানে কিন্তু দেখবেন আবার আহ ভিন্নতা আছে, ঠিক আছে। পেনাল কোডে যদি আপনি যাই দেখেন, সেখানে সেখানে আবার বয়স যেমন 7 থেকে 12,
এই কোনোভাবেই তাকে করা যাবে না, ঠিক আছে, তার বিরুদ্ধে ক্রিমিনাল মামলা করা যাবে না। আবার 12 থেকে 16 সেখানে আবার কিছু বলছে যে হ্যাঁ তার মেচুরিটির কথা তখন চিন্তা করে। আবার আপনারা জানেন যে শিশু, এখন যেটা শিশু আইন, সেখানে তো আবার বয়স আরো বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। ওগুলো আসলে ডিপেন্ড করে যে মামলার মানে ফ্যাক্টস অফ দি কেস অ্যাজ ওয়েল এজ সার্কামস্টেন্সেস অফ দ্য সিচুয়েশন, ঠিক আছে। ওকে স্যার। বাট এটা এটা হচ্ছে কন্ট্রাক্টের, তো আর কন্ট্রাক্ট ল তো আপনারা জানেন দিস ইজ নট এ পেনাল ল। হ্যাঁ, এগুলোকে আমরা বলি সিভিল ল। সেটা আলাদা। হ্যাঁ, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ স্যার। তাহলে এটা গেল আপনার 6 নাম্বার বলছে কনসিডারেশন রিসিভড বাই দ্য প্রিন্সিপাল ডেটেড ইজ টু বি সাফিসিয়েন্ট কনসিডারেশন ফর দ্য surety. Anything done or promise made for the benefit of the principal debtor may be sufficient consideration to the surety for giving the guarantee. আচ্ছা, এরপরে আসতেছে ইনভ্যালিড গ্যারান্টি। গ্যারান্টি তাহলে আমরা ক্যারেক্টারিস্টিক্স দেখলাম। ইনভ্যালিড গ্যারান্টি কি বলতেছে? ইফ দ্য গ্যারান্টি ইজ অবটেইনড বাই মিনস অফ মিসরিপ্রেজেন্টেশন, সেকশন 142, যদি সেখানে মিস রিপ্রেজেন্টেশন যদি অবটেইন করা হয়ে থাকে, অর্থাৎ ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে ইনভ্যালিড। নাম্বার 2, ইফ দ্য গ্যারান্টি ইজ অবটেইনড বাই মিনস অফ কিপিং সাইলেন্স অ্যাজ টু দ্য ম্যাটেরিয়াল সার্কামস্টেন্সেস, যদি সাবস্টেন্সিয়াল ইস্যুতে যদি কোনো ধরনের কেউ চুপ থাকে, সাইলেন্ট থাকে, তো সেটাও বলা হচ্ছে যে ইনভ্যালিড, ইট ইজ ইনভ্যালিড গ্যারান্টি। এগেইন এগুলো আবার কি কেস টু কেস ভেরি করে, আপনি চাইলে এটাকে ভ্যালিডও বলতে পারেন, আপনি চাইলে ইনভ্যালিডও করতে পারেন। এখন যেটাই দেখেন না কেন, আপনাকে তখন যুক্তি তর্ক দিয়ে বোঝাতে হবে যে why it is invalid or why it is not invalid. Number 3, while a person gives guarantee upon a contract that the creditor shall not act upon it until another person has joined in it as a co-surety, the guarantee is not valid if that other party doesn't join it. বলতেছে যদি এরকম কোন এগ্রিমেন্ট হয়ে থাকে যেখানে অন্য একটা পার্টি যোগ দিতে হবে, তখন বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত সেই আদার পার্টি জয়েন না করবে ততক্ষণ পর্যন্ত এটি ভ্যালিড হবে না, ঠিক আছে, সেকশন 144। নাম্বার 4, ইফ ইট ল্যাকস এনি এসেনশিয়াল অফ এ কন্ট্রাক্ট, এবং সেখানে যদি আমাদের চুক্তির কোনো Not audible. প্রয়োজনীয় উপাদান, সরি, স্যার শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছি না স্যার। স্যার মেবি নেটওয়ার্কের ইস্যুর জন্য সময় হয়েছে। স্যারের বাসার নেটওয়ার্কের অবস্থা বড়ই দুর্বল, ডেইলি একই অবস্থা।
আচ্ছা, আমি দেখি ক্লাস নেওয়ার সময় ইন্টারাপশন হয়, আদারওয়াইজ ইন্টারাপশন হয় না নেটে। এখানে কি এদের মানে অনেক বেশি লাগে নাকি? হ্যালো, এখন শুনতে পাচ্ছেন আমাকে? স্যার শোনা জি যাচ্ছে স্যার জি স্যার। শোনা স্যার, যাচ্ছে। শোনা যাচ্ছে। একসঙ্গে না, জি পার্টিসিপেন্ট স্যার সংখ্যা শুনতে বেশি তো, পাচ্ছেন? তার জন্য আপনার ইয়েটা ভাগে ভাগে হয়ে যায়। আমরা হ্যাঁ হ্যাঁ, সরি। পার্টিসিপেন্ট সংখ্যা বেশি হয়ে গেলে আপনার হাত থেকে হ্যাঁ। যে ডিস্ট্রিবিউশনটা হয় সেটা অনেক ভাগ ভাগ হয়ে যায়, ও, এই জন্য এটা হচ্ছে। ওই যে আসনের সময় কি 50 জন 100 জনের হিসাব আছে, তাই না? জি স্যার, আপনার মানে ব্যান্ডউইথটা বাড়াতে হবে স্যার। আপনার ব্যান্ডউইথ বাড়ালে আবার ঠিক হয়ে যাবে। আহ, না, এই যে এখন মোবাইলের নেটওয়ার্ক ইউজ করতেছে, ঠিক আছে, আমার মোবাইলের যে ইয়ে আছে সেটার সাথে যুক্ত করলাম। না স্যার, এটার সাথে তো সম্পর্ক থাকার কথা না। তা তো বুঝতেছি না। কারণ আমি যদি হোস্ট হই, আমি তো আমার কারণে বা কতজন পার্টিসিপেন্ট সেটার কারণে নেটওয়ার্ক ফল করবে না। কিন্তু না, আপনার বারবার কেন রাউটারের ইন্টারাপশন সাথে হচ্ছে? ইয়ে কি জানি বলে, ইন্টারনেটের স্পিডটা দেখেন সিঙ্ক হইতেছে না, রাউটারটা একটু পুরান হলে এরকম হয়। হতে পারে, হতে পারে, এটাই ঝামেলা। যাক, এখন আবার মোবাইল নেটওয়ার্ক ইউজ করতেছি, দেখি। তো ঠিক আছে, আমরা কোথায় ছিলাম? হ্যালো, ইয়ার স্লাইডটা কি দেখা যাচ্ছে না, যাচ্ছে না? স্যার গত দেখা ক্লাস যাচ্ছে স্যার। স্লাইডগুলো যদি একটু শেয়ার করেন স্যার, এটা সহ। দেখা স্লাইড যাচ্ছে। আসে নাই না? আচ্ছা ঠিক আছে, স্লাইডটা, হ্যাঁ আমি সেটাই জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম, স্লাইড আসতেছে কিনা। স্যার একটা এবার কোশ্চেন ছিল। এবার এবার আসছে? আসছে স্যার। জি স্যার স্লাইডার। আসছে? জি স্যার আসছে। ওকে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আর আশা করি ডিস্টার্ব হবে না, মোবাইল নেটওয়ার্ক ইউজ করতেছে। আচ্ছা, তাহলে আমরা ইনভ্যালিড গ্যারান্টি গুলা বললাম, যে দিস ইজ কল্ড ইনভ্যালিড গ্যারান্টি। আচ্ছা, এখন এটা মনে হয় একবার আসছিল, যে ডিফারেন্স বিটুইন ইনডেমনিটি এন্ড গ্যারান্টি। কোনো একবার হয়তো একটা প্রশ্ন আসছিল যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইনডেমনিটি এন্ড গ্যারান্টি। এখানে বলতেছে ইনডেমনিটির ক্ষেত্রে দুটো পার্টি থাকে, দ্য ইনডেমনিফায়ার এন্ড দ্য ইনডেমনিটি হোল্ডার। অর্থাৎ আমি আপনার সাথে এগ্রিমেন্ট করতেছি, যদি আপনি কোনো কারণে বিপদ আপদে পড়েন বা আপনার বিরুদ্ধে যদি কোনো মামলা হয়, সেই মামলায় যদি কোনো ক্ষতিপূরণ দিতে হয়, আমি আপনাকে সেটা পে করব। আপনাকে যদি মামলা পারপাসে কোনো অর্থ ব্যয় করতে হয়, আমি আপনাকে সেটা পে করব। ঠিক আছে? তো এখানে দুটো পার্টি। আর গ্যারান্টির ক্ষেত্রে বলা হচ্ছে তিনটা পার্টি। সেটা কি দেখলাম আমরা? ক্রেডিটর, অর্থাৎ এখানে ব্যাংক। 2 নাম্বার কি লোনি, যিনি ঋণ গ্রহণ করতেছেন। আর 3 নাম্বার হচ্ছে সিউরিটি বা গ্যারান্টর। আর 2 নাম্বারের মধ্যে পার্থক্যটা হচ্ছে দ্য লায়াবিলিটি অফ দ্য ইন্ডেমনিফায়ার ইজ প্রাইমারি। এখানে বলতেছে যিনি ইন্ডেমনিফায়ার, তিনি কি, যেহেতু পার্টি দুইটা, সো এখানে ইন্ডেমনিফায়ার হ্যাজ দ্য প্রাইমারি রেসপন্সিবিলিটি। আর ওখানে বলা হচ্ছে দ্য পারফরমেন্স, সরি, দ্য লায়াবিলিটি অফ দ্য সিউরিটি ইজ সেকেন্ডারি। কারণ বলতেছে মেইনলি প্রথমে কি ঋণ গ্রহীতা যিনি, তিনি কি করবেন? ঋণের টাকা পরিশোধ করবেন। যখন উনি ফেল করবেন, অনলি দেন the surety will be held responsible. So এখানে secondary liability. Number 3, the liability of the indemnifier arises only on the happening of contingency. বলতেছে এখানে যখন যে শর্তে শর্তাধীন এগ্রিমেন্টটা হয়েছিল, যদি সেই কাজটি ঘটে থাকে, কন্টিনজেন্সি তো শর্ত সাপেক্ষ, সেই শর্তটি যদি হয় বা সেই কাজটা যদি সম্পন্ন হয়, অনলি দেন সে লায়াবল হবে। আর এখানে বলছে দ্য পারফরমেন্স ইজ গ্যারান্টেড বাই surety. For indemnifier can sue only the indemnity holder for his loss. যে ইন্ডেমনিফায়ার কি করবে? ইন্ডেমনিটি হোল্ডার যদি তার কোনো ক্ষয়ক্ষতি হয়, তখন তিনি মামলা করতে পারবেন। আর ইন কেস অফ গ্যারান্টি, দ্য সিউরিটি ক্যান প্রসিড সিউরিটি ক্যান প্রসিড এগেনস্ট দ্য প্রিন্সিপাল ডেটর। যে ধরেন ব্যাংকের কাছ থেকে আপনি 10 লাখ টাকা লোন নিছেন, এখন লোনই যদি ফেল করে, গ্যারান্টির কাছ থেকে তখন কি করবে? গ্যারান্টারের কাছ থেকে ব্যাংক লোনটা আদায় করে নেবে 10 লাখ টাকা। তো সেই ক্ষেত্রে কি করবে? গ্যারান্টার তখন, যিনি অরিজিনাল ঋণ গ্রহীতা, তার কাছ থেকে সেই টাকাটা উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তো এটাই মোটামুটি আমরা একটা ইয়ে করতে পারি, দুটার মধ্যে হ্যাঁ, পার্থক্য নির্ণয় গ্যারান্টার যদি করতে পারি। দেউলিয়া হয় তাহলে স্যার ব্যাংক তখন কি করবে? গ্যারান্টর দেউলিয়া হলে সেখানে তো তখন আপনারা জানেন যে এখন দেউলিয়া আইন দ্বারা রেগুলেটেড হয়। সেখানে আবার অনেকগুলা দেউলিয়াকে ঘোষণা করলে তার সম্পত্তি গুলা কিভাবে ডিস্ট্রিবিউট হবে, সেখানে কিন্তু একটা লিস্ট করে দেয়া আছে। এবং প্রেফারেন্স আপনারা যদি খেয়াল করেন,
তখন দেখবেন সেখানে প্রেফারেন্স গুলো দেয়া আছে, কার আগে কে টাকা পয়সা পাবে। ঠিক আছে, তখন সেই আইন অনুযায়ী আসলে এটা রেগুলেট হবে। ঠিক আছে, ওকে স্যার। মানে এটা হচ্ছে জেনারেল, শুনেন আইন তো আইন, মানে এক আইন দিয়ে তো সব হচ্ছে না, দেখতেছেন তো একটার সাথে কি আরেকটার যোগসূত্র আছে। ঠিক আছে, বাট জেনারেল প্রিন্সিপাল হচ্ছে এটা। ওকে স্যার। আচ্ছা, এরপরে আসছে হোয়েন এ সিউরিটি অর্থাৎ গ্যারান্টার ডিসচার্জ ফ্রম লায়াবিলিটি, বলছে নোটিস অফ রেভোকেশন, যদি সে রিভোক করে, নোটিশ প্রদান করে, ডিউটি ডেথ অফ সিউরিটি, যদি জামিনদার যিনি ছিলেন তিনি যদি মারা যান সেই ক্ষেত্রে, ভেরিয়েশন অফ কন্ট্রাক্ট, এনি ভেরিয়েন্স মেড উইদাউট সিউরিটিস কনসেন্ট, যদি চুক্তিতে কোনো পরিবর্তন করা হয় এবং সেই পরিবর্তন সম্পর্কে যদি গ্যারান্টরকে অবহিত করা না হয় বা গ্যারান্টর যদি না জেনে থাকে, দেন সেটিও কি করবে আপনার লাইবিলিটি থেকে হি উইল বি ডিসচার্জড। Number four, if the principal debtor is released by contract or by any act or omission by the creditor. আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে if the creditor makes a composition with or promise to give time or not to sue the principal debtor, however, mere forbearance on the part of the creditor to sue the principal debtor or to enforce any other remedy against him does not discharge the surety. এখানে কিছু আপনার ইয়ের কথা বলা হয়েছে যে কখন কোর্ট কি করতেছে যে if the creditor makes a composition with or promise to give time or not to sue the principal debtor, যদি প্রিন্সিপাল ডেটারের সাথে তাদের এরকম কোনো হয়ে থাকে, সিচুয়েশন হয়ে থাকে যে তার বিরুদ্ধে কোনো মামলা করা হবে না, দেন হি উইল ডিসচার্জ ফ্রম লায়াবিলিটি। কিন্তু আবার বলতেছে মেয়ার ফরবিয়ারেন্স অন দ্য পার্ট অফ দ্য ক্রেডিটর টু সু, কেবল মানে মামলা না করার কারণে আবার গ্যারান্টর উইল নট বি রিলিভড ফ্রম দি আপনার কি বলছে লায়াবিলিটিস, দায় থেকে মুক্তি পাবে না। অর্থাৎ ব্যাংক হয়তো কোনো কারণে তার বিরুদ্ধে মামলা করলো না, কিন্তু ইট ডাজন্ট মিন দ্যাট দ্য সিউরিটি উইল বি ডিসচার্জ ফ্রম লায়াবিলিটি। অর্থাৎ যদি লোনি ফেল করে তখন কি করবেন, তিনি জামিনদার ছিলেন, শুধু সেই জামিনদার সেই কারণে তিনি কি করবেন, সেই টাকা পরিশোধ করতে বাধ্য থাকবেন। এখন হয়তো লোনের সাথে তার এগ্রিমেন্ট হতে পারে যে আচ্ছা, ঠিক আছে আমি তোমার বিরুদ্ধে কোনো মামলা করবো, ঠিক আছে, কিন্তু এর মানে এই না যে সে তাকে মুক্তি দিয়ে দিচ্ছে, সেটাই মিন করতেছে। স্যার সিওরিটির মৃত্যুর পরে তার উত্তরাধিকারীরা কি কোনোভাবে দায়বদ্ধ? এখন এইখানে যেটা জেনারেল প্রিন্সিপাল তো হচ্ছে না, এটা তো কেমনে, এটা তো উত্তরাধিকার সূত্রে তো হবে না, এটা উত্তরাধিকারে আসা আমি যত জানি। কারণ এটা হয় কি যে আপনার সাথে এক্সক্লুসিভলি, মনে করেন ব্যাংকে থেকে নিলাম আমি, এখন আমার ভাইকে বললাম যে ভাই তুমি আমার গ্যারান্টার হও, মনে করেন আপনি ব্যাংক থেকে লোন নিলেন, আসলে আপনার বন্ধুকেই বললেন যে বন্ধু তুমি এটা হও, এখন এটা একটু তাহলে দেখতে হবে। ঠিক আছে, এখন তার সহায় সম্পত্তি থেকে নেওয়া যাবে কিনা আই এম নট শিওর এট দিস পয়েন্ট, কারণ এখানে বলতেছে শুধুমাত্র গ্যারান্টারের মধ্যে সীমাবদ্ধ থাকতেছে। তো স্যার এই দায়টা এখানে আপনার গ্যারান্টর মধ্যে সীমাবদ্ধ থাকবে স্যার। গ্যারান্টর যদি মৃত্যুবরণ করেন বা যেটা বললেন, হ্যাঁ, তার হ্যাঁ, উত্তরাধিকারটা তো তার সম্পত্তি পাচ্ছে। তো সুতরাং সেই সম্পত্তি পাওয়ার আমি ক্ষেত্রে সেটা বা আমি ভোগ আমি করার সেটাই ক্ষেত্রে বলছি আছে যে কিনা। এখন আমি আই এম নট শিওর, বাট জেনারেল সেন্স যেটা বলে যে এই ক্ষেত্রে উত্তরাধিকারীরা লায়াবল হবে না, মানে গ্যারান্টারের মৃত্যুর সাথে সাথে হয়তো এটার অবসান হবে। স্যার গ্যারান্টর জীবিত থাকলে ওই গ্যারান্টরের সম্পত্তি থেকে তো তার ক্ষতিপূরণ নেওয়া হয়তো, হুম। তাহলে এখন এই সেই প্রিন্সিপাল আমি সম্পত্তির সেটাই ভাগই বললাম, তো তার উত্তরাধিকারীরা পাবেন। এটা একটু চেক করে দেখতে হবে ভাই, একটু চেক করে দেখতে হবে। স্যার জি, একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ধরেন ব্যাংকে লোন রিসিভিং এর সময় একজন গ্যারান্টর হয়েছে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে যদি গ্যারান্টর একটা লিগ্যাল নোটিশ ব্যাংকে দেয় যে এই লোনের ক্ষেত্রে সে আর গ্যারান্টর হিসেবে থাকবে না, সেক্ষেত্রে কি গ্যারান্টর এই ধরনের কোনো রেগুলেশন আছে যে সে বাতিল হবে? আচ্ছা, ওই যে রেভোকেশন তো করতে পারে, যে এক নাম্বারে তো দেখলাম নোটিস অফ রেভোকেশন, তিনি যদি নোটিশ দিয়ে সেটাকে রিভোক এটা তো করে।
গ্রান্টর নিজে নিজে ডিক্লেয়ার করে নোটিশ করে রিভোক হতে পারে। হ্যাঁ, রিভোক করতে পারে, সেটা রিভোক করতে পারবে নোটিশ দিয়ে। নোটিশ দেওয়ার বাট পর এখানে কি? আবার কি, এখানেও এগেইন 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 তখন আবার আমাদের ওই যে কি বলে ব্যাংক যে রেগুলেটেড বাই দেয়ার ওন লস, ঠিক আছে, সেখানে যদি এই ধরনের সুযোগ রাখে এবং সেটা কিভাবে রিভোক করতে হবে নিশ্চিত ভাবে সেখানে প্রসিডিউর গুলা বলে দেয়া আছে। হ্যাঁ, তখন আবার সেইগুলা তো যা দেখতে হবে, ঠিক আছে। ঠিক আছে। তো তারপরে আছে কি রাইটস অফ রাইটস অফ সিউরিটি এগেনস্ট দ্য প্রিন্সিপাল ডেটর, সেটা কি রাইটস অফ সাবজুগেশন আপন পেমেন্ট অফ পারফরমেন্স অফ হি ইজ ইনভেস্টেড উইথ দ্য রাইটস হুইচ দ্য ক্রেডিটর হ্যাড এগেনস্ট দ্য প্রিন্সিপাল ডেটর। যে একজন গ্যারান্টরের কি কি অধিকার আছে, প্রথমে বলতেছে যখন ফুল পেমেন্ট করে দেওয়া হবে তখন সেই পেমেন্টের টাকাটা ডেটরের কাছ থেকে নিতে পারবে অ্যাজ ইফ তিনি কি ক্রেডিটর। তারপর রাইট টু ইন্ডেমনিটি, দ্য সিউরিটি ইজ এন্টাইটেলড টু রিকভার ফ্রম দ্য প্রিন্সিপাল লেটার হোয়াট এভার সাম হি হ্যাজ রাইটলি পে। যে তিনি যে পরিমাণ অর্থ খরচ করেছেন বা যে পরিমাণ অর্থ তাকে খরচ করতে হয়েছে, পে করতে হয়েছে, তার পুরোটাই কি আপনার ঋণ গ্রহীতার কাছ থেকে বা প্রিন্সিপাল ডেটরের কাছ থেকে তিনি আদায় করতে পারবেন। এটা হচ্ছে কি এটা হচ্ছে কি একজন ঋণ গ্রহীতার বিপক্ষে তার কি কি অধিকার রয়েছে। আর ক্রেডিটরের ক্ষেত্রে বলতেছে এগেইনস্ট দ্য ক্রেডিটর আর সিউরিটি ইজ এন্টাইটেলড টু দ্য বেনিফিট অফ every security which the creditor has against the principal debtor at the time when the contract of suretyship is entered into. The surety is entitled to the benefit of every security which the creditor has against the principal. অর্থাৎ একজন প্রিন্সিপাল ডেটর তার মানে লোন দেওয়ার কারণে তার যে সিকিউরিটির মেয়াদ ছিল সেই সিকিউরিটির পুরোটাই কি করতে পারবে একজন ক্রেডিটর হোল্ড করতে পারবে, ঠিক আছে, একজন সরি গ্যারান্টর সে একই ধরনের সিকিউরিটি তিনি বেনিফিট ভোগ করতে পারবে। আচ্ছা, এটা হলো রাইটস অফ সিউরিটি। এরপরে আসে এগুলো ছোট ছোট আকারে দেওয়া হয়েছে। এরপরে আছে কি বেইলমেন্ট। বেইলমেন্ট আরো একটা বিষয় আছে, যে বেইলমেন্ট ইজ দ্য ডেলিভারি অফ গুডস বাই ওয়ান পার্সন টু অ্যানাদার for particular purpose upon a contract that they shall, when the purpose is accomplished, returned or otherwise disposed of according to the direction of the person। তাহলে এর আগে আমরা দেখলাম কি গ্যারান্টি দেখলাম, ইনডেমনিটি দেখলাম, এখন আরো একটা আপনাদের মডেল আছে দেখুন বেইলমেন্ট। এখন বেইলমেন্ট বলতেছে যে সহজ ভাষায় যদি বলা যায় কারো কাছে কোনো প্রপার্টি কোনো একটা সুনির্দিষ্ট উদ্দেশ্যে রাখা বা গচ্ছিত রাখা, এবং বলতে যখন সেই উদ্দেশ্যটি সম্পন্ন হয়ে যাবে তখন সেই প্রপার্টিটা কি করবে তার কাছে ফেরত দিতে হবে, অথবা যদি বলে যে এই প্রপার্টিটাকে এইভাবে ডিসপোজ করতে হবে, নিষ্পত্তি করতে হবে, তাহলে সেভাবে নিষ্পত্তি করা হয়ে যায়। এটাকে বলা হয় থেকে বেইলমেন্ট। তো বেইলমেন্ট ডেলিভারিং দ্য গুডস ইজ কল্ড বেইলি। দ্য পার্সন টু হোম দে আর ডেলিভার্ড ইজ কল্ড, প্রথমটা হচ্ছে বেইলর, আর যার কাছে রাখা আছে তাকে বলা হচ্ছে বেইলি। আর যে ট্রানজাকশনটা করা হচ্ছে তার নাম হচ্ছে বেইলমেন্ট। তাহলে এখানে দেখা যাচ্ছে দুটো পার্টি থাকে। মনে করেন আপনার কাছে কোনো একটা প্রপার্টি রাখলাম একটা উদ্দেশ্য জিম্মাদার হইতে নিয়ে, পারে বাংলা যখন একটা জিম্মাদার। ওয়ান কাইন্ড অফ জিম্মাদার, ডেফিনেটলি। তো আমরা আরেকটু দেখলে দেখবেন আরো ক্লিয়ার হয়ে যাবে। ওয়ান কাইন্ড অফ জিম্মাদার, হ্যাঁ আপনি একটা জিনিস রেখে গেলাম, বাট এটা আবার সেই ট্রাস্টের মতো না, ঠিক আছে, এখানে আবার একটু পার্থক্য আছে। যখন সেটা ফুলফিল হবে তখন আপনার কি করবেন আমাকে ফেরত দেবেন। আর এটার ফিচার বলো ইট ইজ এ ডেলিভারি অফ গুডস বাই ওয়ান পার্সন টু আদার। নাম্বার টু, গুডস ইজ ডেলিভার্ড ফর পারপাসেস, এটা মানে কিছু উদ্দেশ্যে এটাকে দেওয়া হয়ে থাকে। পারপাস যখন ফুলফিল
তাহলে সেটা আবার রিবেট। আর এটা কি বেলমেন্ট এক্সপ্রেস ইমপ্লয়েড কন্ট্রাক্টের মাধ্যমে হয়ে থাকে, অথবা অনেক সময় ইমপ্লিমেন্টেশন অফ ল হয়ে থাকে। Number five, the owner continues to be the owner of the goods, thereby bailment does not cause any change of ownership. তা আমি আপনার কাছে রাখলাম, ঠিক আছে, কিন্তু এটাতে ওনারশিপের কোনো পরিবর্তন হবে না। Bailment is concerned with only movable goods. Money is not included in the movable goods, so deposit of money is not bailment. A person already in possession of goods may become a bailee by subsequent agreement. The delivery of goods to the bailee may be made by doing anything which has affect the putting of the goods in possession of the intended bailee or any other person authorized to hold them on his behalf. এইগুলা যেমন বেইলমেন্ট হতে পারে যে অন্যান্য হয়তো আপনি কারো কাছে পাঠানোর জন্য তাকে নির্দিষ্ট সময়ের জন্য দিলেন এবং সে যে পৌঁছায় দিল, এটা হতে পারে আর কি ওয়ান কাইন্ড অফ বেলমেন্ট। আর ডিউটিজ অফ বেইলি, সেখানে ডিউটি টেক রিজনেবল কেয়ার, দ্য বেইলি ইজ বাউন্ড টু টেক কেয়ার অফ দি গুডস অ্যাজ এ ম্যান অফ অর্ডিনারি প্রুডেন্স। অর্থাৎ আপনার কাছে যখন আমি কোনো গুডস গচ্ছিত রাখবো, তখন কি করবেন আপনি অ্যাজ এ রিজনেবল ম্যান ওই গুডসটাকে টেক কেয়ার করার জন্য যা যা করা মানে করার দরকার, ইউ উইল টেক all the steps to protect it from any damages. Number two, liability for negligence, even by his servants. যদি কোনো ধরনের নেগলিজেন্স হয়ে থাকে, নেগলিজেন্সের বাংলা হচ্ছে অবহেলা, যদি আপনি কোনো ইচ্ছাকৃত ভাবে কোনো ধরনের অবহেলা করে থাকেন এবং প্রপার্টি যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, দেন ইউ উইল বি লায়াবল। ঠিক আছে। নাম্বার থ্রি, if the bailee makes an unauthorized use of the goods, he will be responsible for all damages. এবং বলতেছে আপনার কাছে যে প্রপার্টিটা রাখা হয়েছিল, আপনি যদি সেগুলাকে আনঅথরাইজড ইউজ করেন এবং তার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে, দেন আপনি সেটার জন্য দায়ী থাকবেন। If the bailee mix up his own goods with bail goods, then সেটার একটা সিচুয়েশন এখানে বর্ণনা করা হয়েছে, যেমন if the mixture is made with the consent of the bailor and the bailee shall have proportionate interest in their respective shares. যেমন আপনার কাছে হয়তো মানে এমন হতে পারে আর কি, গুডস যেমন চাল ডাল বা ইত্যাদি, তো এগুলো আপনি আমার সাথে মানে মিক্স আপ করে ফেলছেন, তো বলা হচ্ছে যে দুজনের কনসেন্টে করা হয়ে থাকে, তাহলে এখানে প্রপোর্শনেটলি যা লাভ লস হবে, দেন উইল শেয়ার। আর বলতেছে if the bailee without the consent of the bailor mix the good and the good can be separated, the bailee is bound to bear the expenses of separation and damages arising from the mixture. এবং আরেকটা সিচুয়েশনের কথা বর্ণনা করা হচ্ছে যে ঠিক আছে, আপনি পণ্য যেটা আপনার কাছে বেলমেন্ট রাখা হয়েছিল সেটা আপনার নিজের পণ্যের সাথে এক করে ফেলছেন, কি অর্থাৎ চাইলে কি আপনি সেটাকে আলাদা করতে পারেন। এখন বলছি সেটি আলাদা করতে গিয়ে যে খরচ হবে সেই খরচটা আপনাকে বেয়ার করতে হবে। আর 3 নাম্বার যে সিচুয়েশন, সেখানে বলছি দ্য বেইলি উইদাউট দি কনসেন্ট অফ the mix the goods and the goods cannot be separated, the bailor is entitled to compensation by the bailee for the loss of the goods. এখন 3 নাম্বার সিচুয়েশনে বলছে যদি দুটোকে সেপারেট করা না যায়, তাহলে তার জন্য যে ক্ষয়ক্ষতি হয়েছে দেন সেটা সে পাবে। এরপরে আছে ডিউটিজ অফ বেইলি। আমি তো ডিউটিজ অফ বেইলি 5 নাম্বার কি বলতেছে, রিটার্ন অফ বেইল অন এক্সপায়ারেশন অফ টাইম অর অ্যাকমপ্লিশমেন্ট অফ পারপাস। এটা হচ্ছে বেইলির ডিউটি, যে যখন উদ্দেশ্যটা ফুলফিল হয়ে যাবে এবং বা যদি কোনো পার্টিকুলার সময়ের জন্য দেওয়া হয়ে থাকে, যখন সেই সময়টা ল্যাপস হয়ে যাবে, তখন কি করবে
সেই প্রপার্টিটা ফেরত দিয়ে দিবে, ঠিক আছে। If by default of the bailey the goods are not returned, delivered or tendered at the proper time, he is responsible to the bailiff for any loss. বলছে বেইলির যদি কোনো ভুলের কারণে বা তার ডিফল্টের কারণে যদি সেটা সময় মতো ফেরত দেওয়া না যায়, then the bailey is responsible to the bailiff for any loss, এবং এটার জন্য যদি কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় তাহলে বেইলি will be liable. Number 6, bailor entitled to increase or profits from the goods bail, যেমন কি বলতেছে, যদি সম্পত্তির বৃদ্ধি পায়, অর্থাৎ আপনি কোন একটা পার্টিকুলার গুডস হয়তো রাখলেন, এখন সেই গুডস থেকে যদি ফার্দার আরো কিছু হয়, then you will be entitled to that. যেমন এখানে বলছে a leaves a cow in the custody of B to be taken care of, মানে মিস্টার একই করলো বীর একটা the cow has a calf, তো গরু সময় একটা বাচ্চা দিল, বলতেছে বি ইজ বাউন্ড টু ডেলিভার দ্য কাফ অ্যাজ ওয়েল এজ দ্য কাউ টু গাই। তো যেহেতু তার কাছে এই গরুর একটি বাচ্চা আছে, সো এখানে দুটো জিনিসই ফেরত দিতে হবে, ঠিক আছে। সো এখানে বলছে যদি ইনক্রিজ হয়, কোনো ইনক্রিমেন্ট হয় সেই প্রপার্টি বা গুডস এর, তো যা হবে সেটুকু ফেরত প্রদান কর। এটা গেল একজন বেইলি ডিউটি, ঠিক আছে। আর তাহলে সেক্ষেত্রে বেইলরের ডিউটিটা কি? ডিউটি টু ডিসক্লোজ ফল্টস ইন গুডস বেইল, অর্থাৎ যে প্রপার্টিটা বেইল করা হচ্ছে যদি সেখানে কোনো ধরনের আহ আপনার ইয়ে থাকে, কি বলে, তাদের কোনো ফল্ট থেকে থাকে, দেন সেই ফল্টটা কি করবে? ডিসক্লোজ করবে। যেমন lands a horse which he knows to be vicious to be, he does disclose the facts that the horse is vicious. The horse runs away, B is thrown and injured. A is responsible to B for damage sustained. এখানে একটা উদাহরণ দিচ্ছে যে মনে করেন একটা ঘোড়া হয়তো কারো কাছে রাখলো ইয়েতে, তো ঘোড়াটা দুষ্টু ঘোড়া এটা সে জানতো, কিন্তু সেটা সে আসলে বলে নাই। এরপরে দেখা গেল, এবং যদি বলতো ডেফিনেটলি বলা হচ্ছে যে একটা দুষ্টু ঘোড়াকে রাখতে হয় সেটাকে, তাহলে সেই প্রপার কেয়ার নিতে, কিন্তু সেই না করার কারণে যদি সেটা পারলেন, এবং দেখা গেল এখানে যার কাছে রাখা হয়েছিল তিনি কি করলেন? আহত হলেন। বলা হচ্ছে এক্ষেত্রে তিনি যদি আহত হন বা তার যদি কোনো ধরনের ইঞ্জুরি হয়ে থাকে, দেন দ্য বেইলর উইল বি লায়াবল। নাম্বার 2 বলতেছে রিপেমেন্ট বাই বেইলর অফ নেসেসারি এক্সপেন্সেস। 158 সেকশন, দ্য বেইলর, যে যদি আপনার যে প্রপার্টিটা রাখা হয়েছে সেই প্রপার্টি টেক কেয়ার করতে গিয়ে যদি কোনো ধরনের এক্সপেন্স করতে হয়, সেটা হতে পারে যেমন আপনার কাছে আমি একটা গাড়ি রেখে গেলাম, ঠিক আছে ভাই, আমি 20 দিনের জন্য অমুক জায়গায় যাচ্ছি, দেশের বাইরে যাচ্ছি, এই আমার গাড়িটা টেক কেয়ার করেন, ঠিক আছে। তো গাড়ির 20 দিনের জন্য যেটুকুন আপনার টেক কেয়ার করার দরকার, সেখানে বলা হচ্ছে যদি আপনি কোনো খরচ করে থাকেন, তখন আপনি সে এক্সপেন্স তার কাছ থেকে নিতে পারবেন, ঠিক আছে। এছাড়া যে প্রপার্টিটা রেখে গেল, মনে করেন ওখানে যে একটু আগে দেখলাম উদাহরণে একটা মানে গবাদি পশুর কথা বললো, এখন গবাদি পশু টেক কেয়ার করতে গেলে কি হতে পারে? আপনার খরচ হবে। তো যখন আপনি তাকে ফেরত দিবেন, তার আগে কি করবেন? আপনার যে খরচটা হয়েছে সেই খরচের টাকাটা তার কাছ থেকে আপনি নিয়ে নেবেন। নাম্বার 3, এটা হচ্ছে বেইলরের ডিউটি, তখন এটা পে করা। Number 3, the bailor is responsible to the bailey for any loss which the bailey may sustain by reason that the bailey does not enter to make the bailment or to receive back the goods. তো একই কারণে সে যদি কোনো ধরনের তার ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়, দেন সেই ক্ষয়ক্ষতিটা পূরণ করাকে, সেই ক্ষয়ক্ষতির অর্থ প্রদান করা বেইলরের দায়িত্ব। আর বেইলমেন্ট সংক্রান্ত আরেকটা ফাইনালি আরেকটা সেকশন আছে, এটাকে বলা হচ্ছে রাইটস অফ ফাইন্ডার অফ গুডস, অর্থাৎ রাস্তায় যদি কেউ কোনো কিছু মূল্যবান সামগ্রী পেয়ে থাকে তাহলে তার কি দায় দায়িত্ব। তো এটা আসলে বেইলমেন্টের আওতায় নিয়ে আসছে, যে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি কোনো মূল্যবান সামগ্রী পেলেন, তো এই মূল্যবান সামগ্রী পেয়ে কি করলেন? আপনার কাছে রেখে দিলেন। তো আমার এই আইনের কথা হচ্ছে যে বাই ইমপ্লিকেশন অফ ল, এখানে এক ধরনের বেইলমেন্ট সৃষ্টি হয়েছে, অর্থাৎ
যে প্রপার্টিটা আপনি পেয়েছেন সেই প্রপার্টিটা টেক কেয়ার করা আপনার দায়িত্ব, এবং অরিজিনাল মালিক যিনি, তিনি যদি সেটা চায় তাহলে তাকে ফেরত দিতে হবে। তো এইটাই বলছে, দ্য ফাইন্ডার অফ গুডস হ্যাজ নো রাইট টু সু দ্য ওনার ফর কম্পেনসেশন ফর ট্রাভেল এন্ড এক্সপেন্সেস voluntarily incurred by him to preserve the goods and to find out the owner, but he may retain the goods against the owner until he receives such compensation, and where the owner has offered a specific reward for the return of goods lost, the finder may sue for such reward and may retain the goods until he receives it. আচ্ছা, এটা বলছে, ওই যে বললাম যে রাস্তায় যদি কোনো পণ্য আপনারা পেয়ে থাকেন, যদি আপনি কোনো কারণে সেই পণ্যটাকে আপনার কাছে নেন, তাহলে আপনি কি হলেন জিম্মাদার। সহজ কথা, বাংলা বলে আমরা জিম্মাদার বলি। তো আপনি জিম্মাদার হয়ে গেলেন, এখন এই প্রপার্টিটা টেক কেয়ার করা আপনার দায়িত্ব। এর পরবর্তী সময় যদি এটার মূল মালিককে পাওয়া যায়, তাহলে আপনি তাকে ফেরত দিয়ে দিবেন। এখন এখানে কথা হচ্ছে, আপনি যে মূল্যবান সামগ্রীটা পেয়েছিলেন, সেটাকে যে টেক কেয়ার করতে গিয়ে আপনার যদি কোনো খরচ হয়ে থাকে, দেন আপনি ওনারের কাছ থেকে সে খরচের টাকাটা ক্লেম করতে পারবেন। নাম্বার ওয়ান। নাম্বার টু, অনেক সময় দেখা যায় যে হারানো বিজ্ঞপ্তি দেয়, কেউ যদি আমার এই এটা খুঁজে বের করতে পারে, তাহলে আমি তাকে 50,000 টাকা পুরস্কার দেবো। যদি এই ধরনের কেউ পুরস্কার ঘোষণা করে থাকে, আপনি সেই পুরস্কারের টাকাটা ক্লেম করতে পারেন। ঠিক আছে? অথবা প্রপার্টি টেক কেয়ার করতে গিয়ে আপনার যদি কোনো ধরনের লস হয়ে থাকে, দেন যতক্ষণ পর্যন্ত আপনার সেই রিপেয়ারিং এর হতে পারে, রিপেয়ার করার জন্য হয়তো লাগতে পারে, তো যদি এরকম হয় তাহলে তার কাছে সেই অর্থটা আপনি আদায় করতে পারবেন। আর নাম্বার টু তে বলছে, ইফ দ্য গুডস ইজ পেরিশেবল or losing its value and the owner is not found with reasonable diligence, or if he refuses to pay the lawful charges, the finder may sell it. বলছে যদি পেরিশেবল গুডস আছে না, এরকম যে পচনশীল, হয়তো একদিন বা দুদিনের মধ্যে যদি ফাইন্ডারকে না পাওয়া যায়, তাহলে পণ্যটাকে বিক্রি করে দিতে হবে। যদি এরকম হয়, তাহলে আপনি বিক্রি করে দিতে পারেন। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি বা পরবর্তী সময় অরিজিনাল ওনার খুঁজে পায়, তাহলে আপনি যে বিক্রয়লব্ধ অর্থ সেটা ফেরত দিয়ে দিবেন, এবং আপনার যদি সেটার জন্য কোনো খরচ হয়ে থাকে, সেই খরচের টাকাটা রেখে আপনি রিমেইনিং অর্থ মূল মালিককে ফেরত দিতে পারবেন। স্যার, তো এখানে পেরিশেবল গুডস না হয় বিক্রি করা গেল, বা পেরিশেবল গুডস বিক্রি করার ক্ষেত্রে আইনগত কোনো ইয়ে আছে কিনা, যে তার যে ডিক্লারেশন অফ ভ্যালু যেটা আছে সেটা নিরূপণের জন্য, নতুবা তো আরেকটা মামলা খাওয়ার সুযোগ হয়ে যাবে। আছে তো, এগুলাতে বললাম তো, কেস টু কেস ভেরি করে। এখন মনে করেন আপনি পাইলেন, সে ফর এক্সাম্পল, কি বলবো এখানে, এখন এগুলো আসলে বাস্তবতায় খুব কম। মনে করেন পেরিশেবল গুডস কি হতে পারে, আম, জাম, কাঁঠাল, তাই না? এগুলা খুব দ্রুত পচনশীল। যেমন আমের একটা বস্তায় পাইলেন, ঠিক আছে, এখন আপনি চিন্তা করলেন যে এই যে আমের বস্তা ফালা রেখে গেছে, তো যে অরিজিনাল মালিক সে যে গেছে তো গেছে, আর তার কোনো হদিস নেই। এখন আপনি, ঠিক আছে, আপনি বাসাতে নিয়ে আসলেন, আপনি এটাও জানেন যে আপনি যদি এই 2 দিনের মধ্যে আমটাকে বিক্রি করতে না পারেন, তাহলে তো আমটা পচে যাবে। ঠিক আছে? তাহলে কি করতে হবে? আপনি ইউ আর বাউন্ড টু সেল দ্য গুডস। এরকম আর কি সিচুয়েশন হতে পারে। তখন বলা হচ্ছে আপনি কি করবেন, সেটা বিক্রি করে দিন। বিক্রি করতে পরে যদি অরিজিনাল মালিক পায়, তাহলে তো অবশ্যই আপনি তাকে ফেরত দিবেন। আর যদি না পাওয়া যায়, সেটা অন্যভাবে তো ডিসপোজাল হতে পারে। আর কাস্টমস যে মালামাল যে বিক্রি করে স্যার, যে ওইটা বন্ধক। তো ভাই ভিন্ন বিষয়, ওইটা ভিন্ন বিষয়, প্লিজ। ওইটা আর এটা এক জিনিস না, ওটা ভিন্ন বিষয়। কাস্টমস এটা ভিন্ন বিষয়। কাস্টমস তো ওই যে আপনি যেটা বলছেন, যেমন সর্বশেষ ঘটনা ঘটলো যে অনেক গাড়ি ঘোড়া আনলো আমাদের এমপি মহোদয়রা, না, গাড়ি তো ঘোড়া পরে না তো স্যার, গাড়ি, যেমন হ্যাঁ, পেঁয়াজ বা ইলিশ মাছ বা মাছ হুম যেগুলো হুম আছে হুম হুম বিক্রি করা হুম যায়, ধরা যায় না, এগুলো সে ধরছে, হুম কাস্টমস ধরলো, হুম, কাস্টমস তো আর খাইতে পারবে না, কাস্টমস তো বিক্রি করবে। না, ওই ধরনের ক্ষেত্রে হ্যাঁ। এই আইন কোনো সাপোর্ট দেবে কিনা? তো এইখানে যেটা করে, অনেক সময় ধরেন অবৈধ পণ্য যদি এরকম ইয়ে করে, অনেক সময় নর্মালি ওই স্যার যে অনেক রাষ্ট্রীয় ক্ষেত্রে কোষাগারে এগুলো জমা অনেক দেয়। এতিমখানা বা এই বিভিন্ন ইয়েতে দান করে হ্যাঁ, ওই দেয়, যে আপনি যে, রাইট রাইট, এটার বাস্তব অভিজ্ঞতা হচ্ছে, ধরেন মাছ ধরলো ওই ঝাটকা, হুম। তখন করে কি এতিমখানা বা এই ধরনের বা দরিদ্র প্রতিষ্ঠানে আসলে মানুষের দিয়ে মধ্যে দেয়। বিতরণ করে দেয়। হ্যাঁ, এটাই করে, এটাই করে। মানে বাস্তব অভিজ্ঞতা হচ্ছে এটাই করে। থ্যাংক ইউ স্যার।
স্যার এই তো এই প্যারাগুলোর নিচে যে এই সেকশন নাম্বার দেওয়া আছে, জি, সেকশন নাম্বার গুলো কি উল্লেখ করতে হবে? স্যার আমি বলছিলাম যে রাইটস অফ ফাইন্ডার এতগুলা অফ। শুনেন, আমি বলি এত সেকশন আসলে না খুব কঠিন। আমি তো বলবো এজ এ টিচার হিসেবে বলবো যে অবশ্যই আপনারা দিবেন, কিন্তু কতটা আপনারা মনে রাখতে পারবেন সেটা হচ্ছে ভিন্ন বিষয়। ঠিক আছে, জি স্যার। কারণ মনে রাখাও তো খুব কঠিন। এটা কিন্তু সহজ বিষয়টা তা কিন্তু না, কারণ সেকশন, প্রতিটা সেকশন ধরে ধরে মুখস্থ রাখা অনেক কঠিন। আর এই বয়সে আহ, হয়ই তো না, মুখস্থ কিন্তু হয় না এই বয়সে, বরং আপনার একটা বিষয়বস্তু বুঝে নিজের মতো করে এক্সপ্লেন করতে হয়, তাই না? জি স্যার। স্যার তো আমরা যাই, কিন্তু স্যার এখন দেওয়া নোটগুলো পড়তেছি স্যার, বা এটাই করতেছি, আমাদেরকে আলাদা হ্যাঁ বই এটা কিনতে আপনারা হবে? পড়েন, এটা আপনারা অবশ্যই পড়েন, ঠিক আছে। স্যার আলাদা কোনো বই কিনতে হবে নাকি স্যার দ্যাটস এনাফ? আমার মনে হয় না বই কেনার আলাদা প্রয়োজনীয়তা আছে। ওকে স্যার, কারণ আপনার বই কয়টাই কিনবেন বলেন? সেই জন্য আপনার বলতেছি এখানে টোটাল টোটাল মডেল 36টা আইন, কতগুলো আছে আপনার? আহ, কয়টায়? 36টা আইন স্যার আমাদের সিলেবাসে। 36টা। ইজ ইট হিউম্যানলি পসিবল? এটা এই জন্য তো স্যার, এটা তো মাথা 36টার পাগল জন্য হয়ে যাবে। 36টার জন্য আপনার তো কতগুলা বই কিনা লাগবে, তার কোনো ইয়াত্তা আছে? So, বাসায় লাইব্রেরি হয়ে যাবে। এটা আর কি সম্ভব না, আর আপনার সময় পাবেন না, তাই না? হ্যাঁ। আপনারা তো সময় স্পেশাল যদি পাচ্ছেন কোনো না। ল থাকে লেবার লর মতো, সেটা না হয় একটা দুইটা কেনা যেতে পারে, সে হুম এতগুলো হুম বই তো কেনা হুম সো হুম টাফ। হুম হুম হুম। স্যার এই ক্ষেত্রে জি, যার পণ্য বা পাওয়া গেল বা যে পাইলো সে যদি সময় মতো ফেরত না দেয় বা দিতে চায়, তাহলে যার পণ্য সে কি কোনো মামলা করতে পারবে বা স্ট্রং দাবি দেওয়া? সেটা তো উপস্থাপন করতে পারবে। ধরেন এখন, এখন মনে করেন আপনি পাইছেন, ওই যে বলে না যে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে, আর উপযুক্ত যে প্রমাণ পাইছে সে সাপেক্ষে সে আসলে দিবে। ডিজাইনটি করতে চাচ্ছে এটা বা তো দিতে হচ্ছে কি, চাচ্ছে। এটা হচ্ছে কি জিম্মাদার, আপনি তো জানেন জিম্মাদারের মানে কি। ওই যে এখানে কিছু ধরেন আমার আইনে তো জিম্মাদার মানে কি, এই প্রপার্টির প্রপার টেক কেয়ার আপনাকে করতে হবে। এটা ওই যে আমানতের খেয়ানতের একটা কথা আছে না, এখানে কিন্তু সেটা বলছে। আপনি ফাইন্ডার, ফাইন্ডার মানে কি, আপনি আপনার কাছে রেখে দেবেন, আপনি আপনি বেইলমেন্ট। এখন বেইলমেন্টের ক্ষেত্রে আমরা কি দেখলাম প্রিন্সিপাল, যে একজন স্বাভাবিক মানুষ তার নিজের প্রপার্টি টেক কেয়ার করার জন্য আহ, যে যে সমস্ত, হ্যাঁ, যে যে সমস্ত মানে আপনার টেক কেয়ার দরকার, দায় মানে কি বলে যে প্রিকশন নেওয়ার দরকার, সে সমস্ত গুলো নিতে হবে। সো এখন আপনি যদি মনে করেন রাস্তায় পাইছেন না নিজের মতো করে খায় ফেলেন, তাহলে তো ভাই আপনি আমানতের খেয়ানতকারী হয়ে গেল। ঠিক আছে, কারণ যেখানে বলছে যে রিজনেবল কেয়ার আপনাকে নিতে হবে। এখন মনে করেন আমি পাইছি পাইছি বলে যে যে বাহিরে রেখে দেব, আর বাহিরে রেখে দিয়ে আপনার জিনিস পচায় ফেলবো, তাহলে তো হবে না। তাহলে তো ভাই আপনি আপনার দায়িত্ব পালন করলেন না, তখন তো আপনার বিরুদ্ধে নেগলিজেন্সের ইয়ে আসবে। না অন্য কিছু তো আমি পাইতে অলরেডি পারে স্যার, পেরিশেবল বাদ দিয়ে নন পেরিশেবল। নন ভেজ, আপনি সোনা দানা পাইলেন, এখন সোনা দানা পাই আপনি যদি গোপনে পকেটে রাইখা দেন, এখন আপনি বলেন এটা কি ইজ ইট পসিবল? হ্যাঁ, এখন যদি ওই যে সিসি ক্যামেরা দিয়ে ধরে ফেলা যায় যে এখানে পণ্যটা মানে আমি সোনা রেখে মানে পড়ে গেছিল, বাট এক্স ওয়াই জেড এটা পাইছে, তখন আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতেই পারে। তখন নিতে পারে না? অবশ্যই পারে। সেটা কি স্যার আদালতে যেতে পারে? সিচুয়েশনে অ্যারাইজ করলে হতে পারে, হতে পারে। অসম্ভব আপনি তো আর মানে ইয়ে করতে পারেন না। ধরেন আপনার মোবাইল রেখে চলে আসছেন, গাড়িতে উঠছিলেন, গাড়ির সিটে ফালায় রেখে চলে আসছেন, হতে পারে কেউ একজন পাইলো, সহৃদয়বান ব্যক্তি হলে তো আপনাকে ফেরত দেবে। এখন সে যদি সহৃদয়বান না হয়, তখন কি আপনাকে অবশ্যই আশ্রয় নিতে পারেন। তখন যদি আপনি দেখেন সিসি ক্যামেরা বা ওই গাড়িতে কারা ছিল আপনি জানতেন, সামহাও ধরে 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 খোঁজ পাইলেন যে সে এই প্রপার্টিটা নিচ্ছে, তখন কি আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন। ওকে স্যার। তো এই এই মোটামুটি আজকে চুক্তি আইনের আরেকটা আর কয়েকটা বিষয় আছে, ঠিক আছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখি। হ্যাঁ, সাকসেস গুলো যদি একটু দিয়ে দিতেন স্যার।
স্যার পাঠাই স্লাইড গুলো দিচ্ছি, দিয়ে দিন স্যার, আগের ক্লাসে অলরেডি দিয়ে স্লাইডটা দেওয়া দিচ্ছি, হয়নি। অলরেডি সেনাপতি দিয়ে দিচ্ছি। স্যার দিয়ে দিয়েছে, অলরেডি গ্রুপে দেওয়া হয়েছে, আপনারা গ্রুপ এই থেকে যে কাইন্ডলি নিয়ে দেখছেন, নেবেন। এই যে স্যার ওকে, গত থ্যাংক ইউ, ক্লাসেরটা থ্যাংক ইউ। স্যার, গত ক্লাসেরটা সবগুলি, পাইনি। সবগুলি। ওকে, থ্যাংক ইউ স্যার। এই যে আপনার সাথে কথা বলতে আমি বললাম না যে শেয়ার করে পরে মনে থাকে না, ঠিক আছে? এই জন্য যে কথা বলতে হতো আমি অলরেডি শেয়ার করে দিচ্ছি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার গ্রুপে আমি অ্যাড নাই, কোনো লিংক আছে অ্যাড হওয়ার? এই অ্যাড গ্রুপে করে নেন না ওনাকে। থাকলে ইয়েতে মেসেজ দেন, এই গ্রুপ চ্যাটে মেসেজ দেন, আমি অ্যাড করে দিচ্ছি। তো সকলে ভালো থাকেন, অনেক রাত, প্রায় 10টা, ঠিক আছে? আল্লাহ হাফেজ। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, আল্লাহ থ্যাংক ইউ হাফেজ। স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, শুভরাত্রি। ওয়ালাইকুম আসসালাম।